এখন দেখেন এনসিপি কিন্তু জুলাইটা তো সবার ছিল। সময় আসছে তখন আমরা বেরোবো। সালাম। বাংলাদেশের এডুকেশন সিস্টেম হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। একজন পাবলিক ইউনিভার্সিটি যে পড়াশোনা করছে, আমার মানে রুমে খাচ্ছে, দাচ্ছে, ফ্যান চালাচ্ছে, তারপর লাইট জ্বলছে। দরকার নেই। সে দিন শেষে আমার কোনো ফিডব্যাক নাই। আমি শুধুমাত্র একজন ছাত্র না, ছাত্রের পাশাপাশি এখন ছাত্র প্রতিনিধি হ্যাঁ। এবং প্রশাসনের অংশ। আপনি একটু পার্সোনাল কোয়েশনে আসি যে হচ্ছে জীবন সঙ্গিনী হিসেবে আসলে কেমন মানুষকে চাচ্ছেন? যেটা করবো আজকে এটাকে আমি গতকাল আমি জানতাম। অবভিয়াসলি বিস্টকের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি যাকে আপনি রাজনীতিবিদও বলতে পারবেন, আবার ছাত্রনেতাও বলতে পারবেন, ছাত্রও বলতে পারবেন এবং ইনফ্লুয়েন্সারও বলতে পারেন। কারণ কিছুদিন আগে তিনি সবার প্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন। আর আমার মতে তিনি মনে হয় প্রথম কোনো ইনফ্লুয়েন্সার যিনি প্রথম ভিডিও আপলোড করার পরই খুব বেশি ভাইরাল হয়ে যায়। তো কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো কেমন চলছে আপনার এই ডাকসুর যাত্রা? প্রেশার বাট একটু রিস্কি, সবকিছু মিলিয়ে অনেক জমজমাট। ভালো লাগছে। কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো আপনি তো মেনলি আসছিলেন হচ্ছে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হতে। সেই জায়গায় হচ্ছে আপনি হয়ে গেলেন সবার প্রিয় ইনফ্লুয়েন্সার। সেটা কেমন লাগছে? বেসিক্যালি কনটেন্ট ক্রিয়েটর যেরকম হয়, আমি আসলে খুব একটা বেশি শুধুমাত্র এই ক্ষেত্রে না, সব জায়গায় আমি খুব একটা বেশি বাধা, ধরা বাধা এগুলো আ মেইনটেইন করি না। আমি খুব ফ্রিলি চলাফেরা করি, খুব ফ্রিলি মুভ করি। আপনারা এর আগেও খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি ছোটখাটো কিছু মজার ভিডিও, হুম, হুম, হুম। সেটা জুম আপুকে নিয়ে, সেটা অনেক ক্ষেত্রে আমি সেগুলো শেয়ার করেছি। আমার মানে থাকে না যে একটা প্রফেশনালিজম, আ আমার কাছে মনে হয় যে আমি যেমন আমি তেমনভাবে আমি নিজেকে উপস্থাপন করি। এতটা আ কেন এত ফরমালি এত মানে প্রফেশনালিজম মেইনটেইন কেন করতে হবে ভাই? মানে অন্তত আমি বেয়াদবি না করি, কিন্তু ক্যাজুয়ালি চলাফেরা করি, দ্যাটস এনাফ। বুঝতে পেরেছি। আ যেই মানে একটা ভিডিও নিয়ে হচ্ছে একদম সবার প্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে গেলেন। মুরুব্বি যা করে ভালোর জন্যই করছে হয়তোবা ভালোই করছে। সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি। এই ব্যাপারটা মাথায় আসলো কিভাবে? আর কেন মানে হুট করে এটা করা? আচ্ছা, বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, আ আমি এই বিষয়টা অনেক আগে ক্লিয়ার করেছি অনেকভাবে। আ মূলত যে বৃদ্ধ লোকটিকে কোনোভাবে আপনার আঘাত করা হয়নি, প্রহার করা হয়নি, যেটা আপনারা হয়তোবা দেখেছেন। তো এর আগে আমরা ৫-৬ বার আমরা তাকে সরানোর চেষ্টা করেছি। বলেছি যে, "আপনার কাছে তো এই মাদক আছে, আপনি ক্যাম্পাস থেকে দূরে সরে যান বা বের হয়ে যান ক্যাম্পাস এরিয়া থেকে।" তো উনি কোনোভাবেই সরছেন না। তো সেদিন আমরা আবার ধরলাম। তো তার কাছে আপনারা হয়তোবা দেখেছেন যে আমি স্ট্রেচার নিয়ে টানাটানি করছি। হুম, হুম, হুম। মূলত স্ট্রেচারটা তার লাগে না। হ্যাঁ? ওই ভিক্ষাবৃত্তির জন্য তিনি মূলত স্ট্রেচার ইউজ করেন। এটা শুধুমাত্র উনি না, ঢাকার যে সকল অনেকেই করেন হ্যাঁ, এরকম, হ্যাঁ। অনেকেই করেন। তো এই এটা আমার কাছে একটা প্রতারণা মনে হয়। সেটা আ মানে বড়লোক কেউ করুক বা সেটা একদম আ নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ যেই করুক। প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কিছু করা বা মানুষের sympathy গেইন করা, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আ আপনি যদি আমাকে বলেন যে আমি খাইনি, আমার কাছে আমাকে ৳১০ দেন। আমি দিব। কিন্তু কেন আমাকে দেখাতে হবে যে আমার পায়ের সমস্যা, ওটার সমস্যা? এটা অনেকেই করে মানে sympathy গেইন করার জন্য। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা প্রতারণা। সেটা যেই করুক, সেটা মানে sympathy গেইন করা। sympathy তো একটা মানুষের একটা ইমোশনের জায়গা। সেই ইমোশনে খেলাটা আমি আসলে খুব উচিত না। একটা বেশি পছন্দ করি না। সে যেই করুক। আ তো এখন আ ওই ভিডিওটা বেশ আলোড়ন সৃষ্টি করলো। সমালোচিত বেশি সমালোচিত। হয়েছে এবং আমি ক্লিয়ারও করেছি যে কিভাবে কি হয়েছে না হয়েছে। আ তো তার বস্তা থেকে বেশ মাদক করা হয়, উদ্ধার করা হয়। সেটা আম আমি স্পষ্ট করেছি, ক্লিয়ার করেছি। এরপরেও কেন জানি বিতর্ক থামছে না। কেন থামছে না? কারণ ২ টো ফ্যাক্টর। শিবির এবং সর্বমিত্র। কাজটি কে করেছে? সর্বমিত্র এবং তার আ কোন প্যানেলের? শিবির প্যানেলের। কোনোভাবেই কি করা যাবে না। সে মাদকের বিরুদ্ধে করুক বা সে যেকোনো খারাপের বিরুদ্ধে করুক, তার সমালোচনা করতেই হবে। হ্যাঁ? এমন একটা জিনিস দাঁড়িয়ে গেছে। তো এখন অনেকে আবার দেখলাম যে পুলিশ, আইন এগুলো আমাকে দেখাচ্ছে। মূলত আমাকে যারা আ সমালোচনা করছেন, তারা ২ টো জায়গা থেকে সমালোচনা করছেন। আমি ছাত্র হয়ে কেন এই কাজগুলো করছি? মূলত ডাকসুর একজন সদস্য কিংবা ডাকসুর একজন বডি হিসেবে আমার পূর্ণাঙ্গ এখতিয়ার আছে। কারণ ডাকসু হলো আপনার একদম ৭৩ এর অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং প্রশাসনের সহযোগী প্রতিষ্ঠান। প্রশাসনের একটা অংশ, একটা বডি। তো
তো সেই জায়গা থেকে প্রশাসন কি কাজ করছে না করছে সেটা তদারকি করা, এটা আমার ডাকসুর একটু এখতিয়ারের দায়িত্ব, মধ্যে হ্যাঁ। পড়ে। আমি শুধুমাত্র একজন ছাত্র না, ছাত্রের পাশাপাশি এখন ছাত্র প্রতিনিধিও প্রতিনিধি, হ্যাঁ, এবং হ্যাঁ। প্রশাসনের অংশ। তো অনেকে হচ্ছে এই জায়গাটাতে বলছিল যে হচ্ছে আপনি তো ডাকসুর মেম্বার বা হচ্ছে ডাকসুর বা হচ্ছে ডিওর যে হচ্ছে কি বলে ওটাকে প্রক্টোরিয়াল বডি যেটা, ওদের কি কোনো এখতিয়ার আছে যে হচ্ছে ওটার ভিতরে মানে ডিওর ভিতরে যারা মাদক নিয়ে ঘোরাফেরা করতেছে বা যারা হচ্ছে অপকর্ম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না, এটা অনেকেই বলতেছে আসলে। তো এইটার যৌক্তিকতাটা কি আসলে? বেসিক্যালি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার নিজের স্বার্থের জন্য, তার নিজের শৃঙ্খলার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের জন্য যেগুলো হুমকিস্বরূপ, যে হুমকিস্বরূপ বা যে সকল জিনিস হুমকিস্বরূপ আ সেগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে পারে। আমি বলছি না যে মারধর করতে পারে। আমি বলছি না যে লাঠিচার্জ করতে পারে। কিন্তু অ্যাকশনটা নেয়ার সক্ষমতা বা অধিকার সবটাই আছে। যে অনেকেই এবং আ যে প্রচল বডির কথা বলছেন, প্রচল বডি হলো আপনার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা কর্মী হিসেবে তারা মাঠ পর্যায়ে তারা নিয়োজিত। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় এটা অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। অনেকেই বলছিল যে হচ্ছে আ ১ম যখন আপনি হচ্ছে মুরব্বিটাকে ধরছিলেন, তখন কেন এটা আপনি হচ্ছে পুলিশকে জানান নাই? শাহবাগ থানায় কেন জানান নাই? বা হচ্ছে প্রশাসনকে কেন জানান নাই? আপনি কেন স্টেপ নিছিলেন? ওকে, বেসিক্যালি আমাদের কাছে যতগুলো কারণ আপনার ঢাকা ইউনিভার্সিটি হলো একটা স্টেটের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এইখানে যত ধরনের আপনার বিভিন্ন অনিয়ম হয়, এইখানে যত ধরনের আপনার আ যা কিছু অঘটন ঘটুক না কেন, সেগুলোর জন্য আপনার আ প্রক্টর অফিস আছে এবং সেই প্রক্টর অফিসের অধীনে নিরাপত্তা কর্মী আছে যাদেরকে আমরা প্রচল বডি বলি। সেইখানে আমরা সমাধানের চেষ্টা করি এবং সেইখান থেকে যদি সমাধান না হয় আমরা সেগুলো আমরা আ পুলিশের হাতে আমরা হস্তান্তর করি। এবার ক্লিয়ার তো বিষয়টা আশা করি। জি, হ্যাঁ? জি, জি। কারণ এখানে আপনার প্রক্টর অফিসে যারা নিয়োজিত আছেন তারা মূলত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে নিয়োজিত। দ্যাটস ইট। এটা হচ্ছে মূল কথা। এক্সাক্টলি মানে সেটাই তো হওয়ার কথা। লাইক আমার ইউনিভার্সিটিতে আমি নরমালি প্রাইভেট থেকে পড়াশোনা মজার করেছি। ব্যাপার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে বলি, যারা পুলিশের কথা বলছেন, আ পরে দেখা যাবে যে তারা মশাল মিছিল নিয়ে স্লোগান দিবে যে, "ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই।" হ্যাঁ? বুঝতে তারা তখন লজিক দিবে যে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশ কেন ঢুকবে? বুঝতে পেরেছেন? তাহলে প্রক্টর অফিসের কি কোনো সক্ষমতা নেই? এই প্রশ্নগুলো তুলবে। গট ইট অর নট? ওহ যে কঠিন। আপনি আমার মানে আমি টোটালি তাদের হিপোক্রিসি দেখে আমি টোটালি অবাক হয়ে যাই। যে এদিকে করলে এদিকে ধরে, ওদিক করলে এদিক ধরে। মানে আমি যেটা বলতেছিলাম আসলে প্রত্যেকটা ভার্সিটি তো তার হচ্ছে তার ক্যাম্পাসের ভিতরে কিছু হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে তো তার একটা ধারণা থাকা উচিত। তার একটা হস্তক্ষেপ থাকা উচিত। লাইক আমি যদি বলি আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হচ্ছে পড়াশোনা করেছি। তো একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত কেউ কি ঢুকতে পারে নরমালি? পারে না কিন্তু। পারেন। তো কেন এটা পাবলিক ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পারবে? আমি যদি বলি যে আমি যখন নরমালি হচ্ছে প্রায় সময় যাওয়া হয়, ঢাকা ভার্সিটিতে যাওয়া হয়, টিএসসিতে যাওয়া হয়। দেখি যে হচ্ছে ওখানে আ হিজড়া এসে হচ্ছে চাঁদাবাজি করতেছে। হিজড়া চাঁদাবাজিই করে বলতে গেলে। বা হচ্ছে আরো অনেক অপকর্ম চলে ওখানে। রাতের বেলা দেখা যায় যে হচ্ছে ওখানে মাদক বিক্রি পর্যন্ত করতেছে। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এরকম যে হচ্ছে সেইফ না, মেয়েদের ক্ষেত্রেও সেইফ না। রাতের বেলা হচ্ছে একটা মেয়ে এরকম ভোরবেলা ৫টা থেকে হচ্ছে ৬টা পর্যন্ত ওয়েট করছে তার হলে ঢোকার জন্য। অ্যান্ড তাও যদি হইতো যে হচ্ছে জায়গাটা সেইফ থাকতো তাহলে মোটামুটি মানা যাইত। বাট ওটা কিন্তু সেইফ না। এটা বলছিলেন। তো আই থিংক যে হচ্ছে ডিইউ বলেন বা যেকোনো ভার্সিটি বলেন, তাদের নিজেদের একটা এখতিয়ার আছে তাদের যে হচ্ছে ক্যাম্পাসটাকে মানে কি বলে ওটাকে? সুরক্ষিত নিরাপদ রাখা, রাখা। নিরাপদ রাখা। হুম। হ্যাঁ, এক্সাক্টলি। তো বর্তমানে যেটা দেখা যায় যে হচ্ছে আপনার মানে রাজনীতির ব্যাপারটা আমাদের জেনারেশন যারা হচ্ছে যারা আছে তাদের যে গার্ডিয়ান যারা আছেন, তাদের যে হচ্ছে তাদের একটা মনোভাব থাকে যে রাজনীতির ব্যাপারটা ভালো না। রাজনীতি করা যাবে না, রাজনীতি নিয়ে ভাবা যাবে না। রাজনীতি করলে হচ্ছে হয়তো খারাপ কিছু হইতে পারে। তো সেই জায়গা থেকে ডাকসুতে হচ্ছে আপনি এখন কার্যনির্বাহী সদস্য। তো সেই জায়গায় কিভাবে আসতেন বা এই পথচলাটা কেমন ছিল? বেসিক্যালি আমার ফ্যামিলি একদম অ্যাপলিটিক্যাল। হ্যাঁ? তো সেই জায়গা থেকে আ পলিটিক্স এর দিকে একদম এইভাবে একটা টার্ন নেয়া, এটা খুব টাফ ছিল বেসিক্যালি, হ্যাঁ? আর আম আমি ছোটবেলা থেকেই টুকটাক ভাবতাম মানে এই সকল পলিটিক্স নিয়ে। অ্যান্ড আমার যখন আপনার আ একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, তখন তো আপনার বিরোধী দল বলে কিছু ছিল না। তখন আমার একটা আগ্রহের জায়গা হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি।
আমি পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে বিরাটভাবে আমি খবর রাখতাম। হ্যাঁ? আ যে আপনার কখন শুভেন্দু অধিকারী নামে একজন ছিলেন। এখন আছেন বিজেপির হয়ে উনি এখন রাজ্যসভার বিধানসভার উনি আ দলনেতা। আ আবার ওদিকে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী কিন্তু আপনার মমতা ব্যানার্জির দল থেকেই দল থেকে। গেছে। হ্যাঁ? হ্যাঁ, আ হ্যাঁ। মানে বিরোধী দলে যোগ দিয়েছে। বিজেপিতে যোগ দিয়েছে। তো বেসিক্যালি এই যে এই বিষয়গুলো নিয়ে আমি খুব মজা পেতাম। যখন আপনার কোন বিরোধী দল, সরকারি দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই। সেই লড়াইটা আমি আবার মানে আমার চাওয়া ছিল আমার মানে আমি চাইতাম যে সবসময় আপনার সেটা ভালোর জন্য হোক। আ তো আমার আ দেশের রাজনীতির প্রতি একটা অনাগ্রহ বা একটা অনীহা সৃষ্টি হয়েছে কখন আমি যখন দেখছি যে আপনার আ দেশের মধ্যে আপনার দেখা যায় যে রাজার ছেলে রাজা হবে। পলিটিশিয়ানের ছেলে কিন্তু পলিটিশিয়ান হবে। এমপির ছেলে কিন্তু প্রজন্ম বাই প্রজন্ম কি হবে? এমপি এমপি হবে, হবে। মন্ত্রী হবে। আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার ফ্যামিলি অ্যাপলিটিক্যাল বাট আপনি কোনভাবে কি পলিটিক্স করতে পারব না। পারবেন না। মানে পলিটিক্স করবেন, থেকে যাবেন কোথায়? একেবারে স্থানীয় পর্যায়ে। একেবারে স্থানীয় পর্যায়ে একদম বা মাঠ মাঠ পর্যায়ে। পর্যায়ে। আপনি কোনভাবে উপরে উঠতে পারবেন না। ওকে? সো এই বিষয়টা অনেকভাবে ছিল। কিন্তু আপনার ২৪ এর গণঅভ্যুত্থান, ২৪ এর এই যে একটা মহা বিস্ফোরণ, এটার ফলে কি হয়েছে? এটার আস্তে ধীরে আপনার চেঞ্জ হওয়ার চেঞ্জ হওয়াটা হ্যাঁ, চলে আসছে। হাসরাত আব্দুল্লাহ। আমরা কি জানি যে তার পিতা বা তার দাদা কে ছিলেন? জানি না। হয়তো একদম অ্যাপলিটিক্যাল ফ্যামিলি থেকে উঠে আসা। এই মানুষগুলো, হ্যাঁ? হয়তো হতে পারে আপনারা এনসিপির বর্তমানে এনসিপি বলছি ফরএভার কিন্তু আমাদের ২৪ এর যারা নায়ক ছিলেন, তাদের চমৎকারভাবে উঠে আসা। এই টার্নিং পয়েন্ট। বিতর্ক থাকতে পারে মানুষকে নিয়ে, হ্যাঁ? কিন্তু তাদের তো একটা বিরাট একটা অবদান আছে বলে আমি মনে আচ্ছা, করেছি অবশ্যই এই আছে। বর্তমান সময়ে। কারণ বর্তমান সময়ে আমার মতো আমি একদম ডিরেক্ট পলিটিক্স এ ওইভাবে আমি এন্ট্রি নিয়েছি এইভাবে বলব না। কিন্তু অনেকে আছে যাদের বাপ-দাদা ১৪ পুরুষ আপনার কোন পলিটিক্স করে নাই। কিন্তু এই যে একটা চেঞ্জ, এই চেঞ্জের ফলে নিজের যে আগ্রহ, সে আগ্রহের জায়গাটা তারা খুঁজে পেয়েছে, ধরতে পেরেছে। আমি এটাকে একটা বড় একটা পরিবর্তন বলে মনে করি। এখন সেই জায়গা থেকে আ বর্তমান রাজনীতি নিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে বর্তমান না, আগে পরে যাই হোক, বাংলাদেশের রাজনীতি হচ্ছে আপনার একটু ওই কাদা ছোড়াছুড়ির রাজনীতি। অর্থাৎ আপনি আমাকে একটা গালি দিলেন, আমি আপনাকে একটা গালি দিলাম। হ্যাঁ? তো এই জিনিসটা একটু চেঞ্জ হওয়া দরকার। আবার এই মনে জিনিসটা হয় কি আদৌ ঠিক হইছে এখনো? আবার মনে হয় না। আমরা দেখতেছি যে মানে আমি জাস্ট নাম বলব না কোন দল বা কি। আমরা দেখি যে হচ্ছে প্রায় সময় এক দল আরেক দলকে হচ্ছে বলতেছে যে অ্যালিগেশন দিচ্ছে, ইউদেল অমুক, ইউদুল সুমুক। আবার ওই দল আরেক দলকে অ্যালিগেশন দিচ্ছে। এরকম মানে কাদা ছড়াছড়ির ব্যাপার যেটা, এটা হয়ে যাচ্ছে এখনো। না মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু আপনি সেই জায়গা থেকে কেন আমি আপনার মুখ দেখব না, আপনি আমার মুখ দেখবেন না, হ্যাঁ? এই জিনিসটা অবশ্যই হওয়া উচিত না। উচিত না টোটালি। অ্যান্ড এটা অনেকটা বলতে গেলে কিরকম ওই যে গ্রামে-গঞ্জে থাকে না যে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে প্রতিনিয়ত ঝামেলা জায়গা জমি নিয়ে ঝামেলা, হ্যাঁ? এটার একটা ন্যাশনাল ভার্সন আমাদের পলিটিক্স আমি মনে করি। অ্যান্ড ওই যে মুরুব্বির কথা যদি বলি, আমাদের যারা বিজ্ঞ পলিটিশিয়ান আছেন, যারা আপনার আ আ যারা আপনার বড়, বড় অনেক বিরাট অবদান তাদের বাংলাদেশ গড়তে, বাংলাদেশের অগ্রযাত্রায় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টার্নিং পয়েন্টে। কিন্তু আমি মনে করি যে ওই মুরুব্বির জায়গা থেকে উনারা যে সবসময় সঠিক, এই জিনিসটার এই ধারণাটা চেঞ্জ হওয়া দরকার। আ অর্থাৎ অন্তত আমাদের যে বর্তমান প্রজন্ম একটু ফ্লেক্সিবল একটা নেতৃত্ব চায়। একটা মানে আমার কথা শুনবে, আমার মতামত নিবে, এই জিনিসটা চাই। তো আজকে যদি আমি একটা খারাপ কাজ করি, কালকে আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বলবে যে, "কিসের এত কি নেতা হয়ে গেছে? কিসের এত ছাত্রনেতা হয়ে গেছে? কিসের ডাকসুর সদস্য?" আমি মানি না। হ্যাঁ? বাজেভাবে কথা বলি। খুব স্বাভাবিক। অর্থাৎ এই যে মাথাচাড়া দিয়ে ওঠা, এই মাথা উঁচু করে কথা বলতে শেখা, বর্তমান প্রজন্ম সেটা চায় বা ইয়াস করছে। সেটা সেই জায়গা করছে। থেকে মানে আপনার ফ্যামিলি থেকে কোনো চাপ ছিল না যে হচ্ছে আসা যাবে না বা সামথিং? ফ্যামিলি থেকে তো অবশ্যই চাপ ছিল। অ্যান্ড আমি তো মনে করি যে আমার ৯ সেপ্টেম্বর আমার মেইন লড়াই ছিল না। বেসিক্যালি হারা জিতাটা মূল বিষয় না। মাঠে টিকে থাকাটাই মূল বিষয়। মূল বিষয়। এক্সাক্টলি। তো মানে যখন হচ্ছে মানে বাসায় কি জানতো পুরোপুরি যে হচ্ছে আপনি আসছেন বা হচ্ছে সামথিং আপনি আ আমি যখন নমিনেশন নিয়েছি সেদিনই জেনেছে।
তো আহ, তখন বাসার রিয়েকশনটা আপনারা কি ছিল? আপনারা আপনারা যেভাবে নিউজে দেখেছেন সেভাবে বাসার মানুষজন সেভাবে দেখেছে। এরপর রিয়েকশন কি ছিল? আহ, খুব স্বাভাবিক, খুব নেগেটিভ থাকবে, কারণ একদম ভিন্ন একটা প্যানেল থেকে আসা। তো সেই জায়গায় মানে এতদিন ৯ সেপ্টেম্বর পর্যন্ত আপনি টিকে থাকছেন। কি, কি ডিফিকাল্টিজ ফেস করা হইছে বা কিভাবে আসলেন বা কিভাবে আপনি মানে এতদিন পর্যন্ত টিকে থাকছেন? আসলে চাপটা তো আপনার ইমোশনালি এসেছে, বিভিন্ন ট্রেট এসেছে, অনেক অনেক বিষয় আছে। সেটা হয়তোবা কোনো এক কালে একটা বই, আবার আ যদি আমি খুব একটা বেশি, আমার হাতের লেখা খুব একটা বেশি ভালো না। আ তো তারপরেও কোনো এক কালে হয়তোবা লিখব। তখন সেগুলো প্রকাশ পাবে যে আসলে কি হয়েছে আসলে না কি হয়েছে, হয়েছিল? কিভাবে আচ্ছা, আচ্ছা। কতটা বাধা এসেছে। ইভেন একটা কথা আম শেয়ার করি। আমার ইলেকশনে জিতলাম। জেতার পরে শপথ গ্রহণ আ অনুষ্ঠান। সেই শপথ যাতে না নিই সেইজন্য আপনার ফ্যামিলি থেকে? ফ্যামিলি থেকে না, চাপ পলিটিক্যালি এসেছে। পলিটিক্যালি? এসেছে চাপ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। তো রাজনীতিতে আসলে কেন আসা? রাজনীতিতে আসার পিছনে কি কোনো গল্প আছে বা কোনো কারণ আছে নাকি হুট করেই চিন্তাভাবনা? না, রাজনীতিতে আসার আপনার আ কোয়েশ্চেনটা একটু ভিন্নভাবে নিই আমি। রাজনীতিতে কিন্তু খুবভাবে একদম ওভাবে কিন্তু আমি এন্ট্রি নেইনি এখন হুম, 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 পর্যন্ত। হুম। মূলত আমার চিন্তাভাবনা সব ক্যাম্পাস রিলেটেড, ক্যাম্পাস বেসড। বেসিক্যালি আমি আমার ইউনিভার্সিটিকে একটা সেফ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। মূল কথা হচ্ছে এটা। যে এজন্যই আসলে ক্যাম্পাস আসা। তো রাজনীতি নিয়ে কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নাকি? ইন ফিউচার পরিকল্পনা বলতে কি, আমার কথা তো খুব মিসলিডিং হয়। আমার নিজের কমিউনিটি নিয়ে আমার অনেক বেশি, মানে আমার অনেক ভাবনা আছে। তো সেই জায়গা থেকে আপনি দেখেন আমার কমিউনিটির মানুষজন। আজকে স্বাধীনতার কত বছর হচ্ছে? অলমোস্ট 55 প্লাস। ওকে। এই যে আপনার অর্ধশত পার হয়ে গিয়েও আপনি একজন মাইনরিটি থেকে প্রেসিডেন্ট পেয়েছেন আপনার দেশে? পাননি। একজনও না। আপনি একজন প্রাইম মিনিস্টার পেয়েছেন? পাননি। আচ্ছা, এগুলো দূরের কথা, বাদ দিলাম। এট লিস্ট আপনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী করতে পেরেছেন? না। পারেননি। ফাইন। কারণ আমাদের মতো যারা আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, খুমি, গারো, সাঁওতাল, তাদেরকে আপনি দমিয়ে রাখতে চায় বা সামথিং এরকম। দমিয়ে না ঠিক, আপনি মানে এক প্রকার দমানো, হ্যাঁ। যে আপনি কর্নার করে রাখবেন। মানে গারো, সাঁওতাল একঘরে তো করে তারা, রাখা টাইপের। গারো, সাঁওতাল তো তারা তো পার্বত্য চট্টগ্রামের না। তাদের কথা একটু একপাশে রাখলেন। এবার তাদেরকে হচ্ছে আপনি শুধুমাত্র সিএসটি বেসড করে রাখবেন। এই যে আমাকে দেখেন, আমি মেইনস্ট্রিমে যাই হই, সমালোচিত হই বা আলোচিত হই, মানুষ দেখতে চায় না। মানুষ আমাকে দেখতে চায় কোথায়? সিএসটিতে। মানে ভালোভাবে না, মানে আমি কেন উঠে এসে কেন আমি এখানে ঢাকায়, ঢাকার মতো একটা রাজধানীতে কেন আমি নাক গলাবো? তারা সেটা পছন্দ করছে না। অর্থাৎ আমার মতো মানুষকে কোনোভাবেই, মানে সিএসটির বাইরে মানুষ ভাবতে পারে না। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আপনি যে বলতেছিলেন যে হচ্ছে এখন পর্যন্ত আমরা কেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বা হচ্ছে আ প্রধানমন্ত্রী দেখি নাই বা সামথিং। তো এই জায়গায় কি হচ্ছে আ মানে কিরকম বৈষম্যের শিকার হয়? একটু জানতে চাচ্ছিলাম যে পার্বত্য চট্টগ্রামের যে বাসিন্দা যারা আছেন, যারা চাকমা, মারমা, সাঁওতাল তারা কিরকম হচ্ছে বৈষম্যের শিকার হয়? আ বৈষম্য তো অনেকভাবে আছে। সেটা আপনার বিভিন্নভাবে, সেটা আপনার স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, আপনি ইন জেনারেল আপনি একজন মানুষ হিসেবে তাদেরকে কিভাবে ট্রিট করেন। অনেকে বলে তো যে ওখান থেকে আসছে, ওই দেশ থেকে আসছে, এই দেশ থেকে আসছে। এই কথাগুলো কেন শুনতে হবে? ভাই, আপনার সবাই তো দেশে, বাংলাদেশী আমরা। আপনার দেশের প্রতি পদে, পদে, পদে আপনার এই মানুষগুলোর থেকে অবদান ছিল। অবশ্যই। হুম? আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন, সেখানে আপনি পাতায়, পাতায় খুলে দেখেন, আপনি কয়জন চাকমা মুক্তিযোদ্ধা পান, কয়জন মারমা মুক্তিযোদ্ধা পান, কয়জন আম সাঁওতাল মুক্তিযোদ্ধা পান। আপ তারামন বিবি, উনি কোন সম্প্রদায়ের? বলেন। আমার তেমন জানা নেই আসলে। ওকে। বেসিক্যালি এই যে আপনার মাইনরিটি হিসেবে একপাশে সরিয়ে রাখা আবার কমিউনিটির মানুষজন, এটা, এই দূরত্ব ঘোচাতে হবে। অনেক মনোমালিন্য আছে, অনেক অবিশ্বাস আছে, সেগুলো দূর করতে হবে।
তো এখন বেসিক্যালি আপনি একটা জায়গা দিতে পারছেন না। আমাকে বাদ দেন। এখন আমি বললে আমাকে অনেকে বলবে কি যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাচ্ছি, রাষ্ট্রপতি হতে চাচ্ছি, হ্যাঁ? এভাবে অনেকে বলেছে। আমি সোশ্যাল সায়েন্সেস এর এই ডিসিপ্লিনের একজন স্টুডেন্ট, হ্যাঁ? সোশিওলজি মেইনলি। তো আমি বলতে নট মি অনলি, আমার টোটাল কমিউনিটি। কমিউনিটি অবভিয়াসলি। আমি যদি বলি একজন নারী মানে সমগ্র নারী জাতিকে বোঝাচ্ছি। তো আমার এটা নিয়ে একটা মিডিয়াতে একটা ভিডিও প্রকাশ পেয়েছে। অনেকে আ ভেবেছে যে আমি রাষ্ট্রপতি হতে যাচ্ছি, আমি আ প্রধানমন্ত্রী হতে যাচ্ছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছি, এভাবে ভেবে ফেলেছে। অ্যাকচুয়ালি আমি মানে নট আমি। এখানে আমার সো বেসিক্যালি আমার কমিউনিটিকে যখন আপনি এই যে এটা এনশিওর করতে পারবেন, সে যদি দেশপ্রেমিক হয়, সে যদি সততার সাথে দেশ চালানোর সক্ষমতা যদি থাকে, সে আসুক। এটা যখন আপনি এনশিওর করতে পারবেন, আমার রাষ্ট্র যখন এনশিওর করতে পারবে, তখন একে, একে সব ভাবা যাবে। আমার মতো অনেকে আছে সিএইচটিতে যারা দেশপ্রেমী, দেশকে নিয়ে ভাবে। খুঁজে বের করতে হবে। কর্নাট করা চলবে না। এগুলো যখন করতে পারবেন, তখন হয়তোবা ভাববো যে মাঠ পর্যায়ে রাজনীতিতে কোনো এক উপজেলা বা এগুলোতে কাজ করতে পারে কিনা। অবভিয়াসলি হ্যাঁ? ইনশাআল্লাহ। কারণ উপজেলা কেন কথা বলছি? কারণ মানুষ মনে করবে কথা অনেক সমালোচনা করতে চায় তো, ভাববে যে উচ্চাকাঙ্ক্ষাই রাষ্ট্রপতি হতে চাচ্ছে। নো, দরকার নেই। ওকে, ভাইয়া কিছুদিন আগে হচ্ছে একটা কন্ট্রোভার্সি নিয়ে মেনলি যেটা বললাম একটু আগে যে হচ্ছে সবার প্রিয় ইনফ্লুয়েন্সার একটা কন্ট্রোভার্সির সাথে করে এটা আসছে মুরব্বীদের নিয়ে হচ্ছে সামথিং। দেন আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে হচ্ছে আপনি মাঠে নেমে কাজ করার যে ব্যাপারটা এটা আর করবেন না। তো সেই জায়গায় যদি আমি একটু জিজ্ঞাসা করি যে হচ্ছে তাহলে কিভাবে এখন থেকে কাজ করবেন বা প্ল্যানটা কি আসলে? প্ল্যান বলতে এটা একটা অভিমানের সুরে কথাটা ছিল। হ্যাঁ? কিন্তু যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকে মূলত অভিমান করা যায় না। আ তো বেসিক্যালি আমাদের দেশের একটা সমস্যা। সমস্যাটা হচ্ছে যারা বড় পদে বসে থাকে তারা কোনোদিন মাঠ পর্যায়ে গিয়ে মাঠে যারা কাজ করছে তার অধীনে তারা কতটা কি সাফার করছে, তারা কতটা প্রতিকূলতা শিকার হচ্ছে বা সম্মুখীন হচ্ছে বা তারা ফাঁকিবাজি করছে কিনা সেগুলো তারা সরেজমিনে গিয়ে দেখে না। আমার মধ্যে যে বিষয়টা আছে, নিজের প্রশংসা করে বলছি এমন না। আমি মাঠ পর্যায়ে গিয়ে কাজটা দেখতে চাই যে যাদেরকে আমরা মাঠে নামিয়েছি তারা কি প্রতিকূলতা ফেস করে। তারা প্রতিদিন কি ফেস করে যেটা আমাদেরকে বলতে পারে না। ভয়ে হোক বা বিভিন্ন আ সংকোচে হোক বা তারা ফাঁকিবাজি করে কিনা কাজে, সেটা আমি গিয়ে সরেজমিনে গিয়ে দেখতে চাই। আমি তো পারতাম ডাকসুর আম চেয়ার টেবিলে বসে থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, এটার ব্যবস্থা নিতে হবে, আ ওটা করতে হবে। আমরা আ এটার ঘোর বিরোধিতা করছি। এরকম একটা সুশীল টাইপের স্টেটমেন্ট স্টেটমেন্ট দিতে। এগুলো, হ্যাঁ। কিন্তু আমি চাই সময়টা খুব কম, কাজটা বেশি হওয়া চাই। এবং আমি যাদেরকে দিয়ে কাজটা করাচ্ছি তারা আসলেই ভালোমতো কাজটা করতে পারছে কিনা সেটা সরেজমিনে গিয়ে দেখতে। দ্যাটস ইট। তো ভাই একটা ব্যাপার যেটা অলরেডি আপনি ব্যাপারটা ক্লিয়ার করেছেন অলরেডি যে আপনি কেন শিবির প্যানেল থেকে শিবির প্যানেল বলব না, ঐক্যজোট থেকে হচ্ছে এসছেন বা হচ্ছে কেন স্বতন্ত্র না বা কেন অন্য সংগঠন না। তো আমি সেটা নিয়ে কোয়েশ্চেন করব না। বাট একটা ব্যাপার হচ্ছে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন, হয়তো নির্বাচনের আগেই বা পরে আমার ঠিক খেয়াল নাই। সেটা আপনি বলেছিলেন যে একটা মানুষ বা একটা যে রাজনীতিবিদ সে একটা জায়গা থেকে হচ্ছে নির্বাচন করল, সে স্বতন্ত্র। দেন হচ্ছে কি করল? নির্বাচনে জয়ী হইল। সে সৎ। কিন্তু শুধুমাত্র দল নাই বলে, সরকারি দল হোক, বিরোধী দল হোক, এটার ব্যাকআপ নাই বলে সে হচ্ছে তেমন কিছু উন্নয়নমূলক কাজ করতে পারল না। সেইটা আসলে কেন হয়? বা এটাকে আদৌ কিভাবে হয় আসলে? সেটা জানতে চাচ্ছি। এটা আদৌ হয় কিনা এটা নিয়ে কোয়েশ্চেন করার আগে আমরা আরেকটু পেছনে যাই। মূলত সেই সৎ লোকগুলো আপনার আ মানে যেতে পারে কিনা? সংসদে যেতে পারে কিনা? আ এক্সাক্টলি এটা একটা কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এটা শুধুমাত্র স্বতন্ত্র না, একটু দলে দলে আসি। এখন বর্তমানে কিভাবে নমিনেশন দিচ্ছে সেটা নিয়ে আ পরে আলাপ করা যাবে। আগের কিভাবে নমিনেশন দিত সেটা আগে দেখি। আপনারা হয়তোবা জানেন এটা একমত হয়তোবা পোষণ করবেন যে আপনার নমিনেশন দেওয়া হতো কার দলে লোক ভারী আছে হ্যাঁ, হ্যাঁ। যে আমার এটা দেখে। সাপোর্টার আছে কিনা? হ্যাঁ, সাপোর্টার আছে কিনা। সাপোর্টার কখন থাকবে? আপনি ভাই এমপি প্রার্থী।
কিন্তু আপনি চাকরি করেন? করেন না তো। হয়তোবা ব্যবসা আছে। কিন্তু ব্যবসার টাকা থেকে কি আপনি আপনার যারা লোকবল আছে তাদেরকে টাকা সম্ভব ছিটাবেন? না, অবশ্যই সম্ভব না। টাকাগুলো কিভাবে ছিটাই বলেন তো? চাঁদাবাজি করে বা সামথিং এভাবে তো করতে ইয়েস। হবে। এছাড়া তো ওয়ে নাই। ওকে। আ এই আমি আমার কষ্টের উপর টাকা দিয়ে আমি মানুষকে বিলাবো? ইয়েস। বিলাতে পারে যদি সেটা আমাদের ইয়া আমাদের হয়। আমাদের কালচার কিন্তু এটাই। মানে পলিটিক্যাল কালচার এটাই। যে তারা কি করে? তারা এইভাবে টাকা ছিটায়। কিন্তু যে মানুষটা সৎ, সে কি চাঁদাবাজি করবে? অবশ্যই না। করবে না। যে মানুষটা সৎ, সে কি অন্যায়ভাবে টাকা উপার্জন করতে পারবে? অবশ্যই সম্ভব না পারবে না। এটা। যদি টাকাটা না আসে, সে কি তার আ টাকা ছিটাতে পারবে? পারবে না। দ্যাট মিনস তার পেছনে লোকবলও নাই। এবং আল্টিমেটলি সেই মানুষগুলো দলে খুব কম, খুব রেয়ার কি হয়, মূল্যায়িত হয়। মূল্যায়িত হয়। এবং সে মানুষগুলো আমরা উচ্চ পদে দেখি না। ব্যাপারটা এটা হচ্ছে। আমার অবজারভেশন। হ্যাঁ? আপনি একমত হতেও পারেন, নাও এটাতে হতে আমি পারেন। একমত। এটা আমি আমার প্রায় সময় হচ্ছে রাজনীতি যদি কথা বলা হয়, চায়ের আড্ডায় হোক, ছোট ভাইদের সাথে হোক। তো আমার মনে আছে আমি একদিন হচ্ছে এরকম বলতেছিলাম যে আমার একটা ছোট ভাই, সে হচ্ছে বিজনেস করবে সামথিং এরকম। সেটা সিন্ডিকেট নিয়ে কথা বলতেছিল। হুম, তখন আমি ব্যাপারটা তাকে বুঝিয়ে বললাম যে, "দেখ, আ ওই জায়গায় হচ্ছে সিন্ডিকেটটা আছে। সে কিন্তু অনেক দিন থেকে আছে। তুই কিন্তু চাইলে এখন ওই সিন্ডিকেটকে ব্রেক করতে পারবি না। কেন ব্রেক করতে পারবি না? সেই ব্যক্তিটা কি করতেছে? সেই ব্যক্তিটা এই চাঁদাবাজি করে বা ও একটা বাজার নিয়ে কথা বলতেছে আরকি। তো এই বাজার থেকে টাকা তুললে সে কিন্তু ওই মানুষকেই দিচ্ছে। হুম, সে কিন্তু ওই মানুষকেই দিচ্ছে। সেজন্য কিন্তু আরো ১০ টা মানুষ কিন্তু তার ব্যাকআপে আছে। তোর ব্যাকআপে থাকবে না। যত ভালো মানুষই হোক না মানে হোস না কেন বা যাই হোস না কেন। তো এটা হচ্ছে আমাদের দেশের একটা মানে কি বলবো? কিছুদিন আগে আমি বলতেছিলাম যে আমাদের ঝুমা আপু ছিল আমাদের পডকাস্টে। হ্যাঁ, তখনই বলছিলাম যে আমাদের দেশে একটা খুব খারাপভাবে আমরা রাজনীতিকে দেখি আসলে। তো এইটা একটা মানে ব্যাড একটা কি বলবো প্র্যাকটিস আমি বলতে পারি। হ্যাঁ। তো এই আরকি। মূলত একটা জিনিস মাথায় রাখতে হবে খুব সহজে যে এই দেশে যারা টাকা বিলায় রাজনীতির জন্য, তারা স্বার্থে বিলাচ্ছে। তারা কেউ মাদার অবশ্যই। তেরেসা না। ওকে। আমি যদি এই জায়গায় একটু বলি যে মানে টাকা বিলানোটা ওয়েটা কেমন আসলে? আমি চাঁদাবাজি করতেছি, আরেকজনের হক মেরে খাচ্ছি। লাইক আমি এরকম দেখছি যে হচ্ছে ঈদের সময় আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমাদের গাড়ি বাস যেটা, বাস হচ্ছে যাচ্ছে একটা বাজারের উপর দিয়ে। ওটা কিন্তু মানে মহাসড়ক। মহাসড়কের একটা বাজার সাইডে আছে। ওর উপরে যাচ্ছে। কোনো এক দল মানুষ সে হচ্ছে একটা রিসিট দিল, টাকা দিল। বাস থেকে রিসিট দিল, টাকা দিল। মহাসড়কে আমি যাইতেছি, আমার গাড়ি তো ট্যাক্স টোকেন থাকে। এটা শুধুমাত্র আপনার পলিটিক্যালি না। অনেক সময় দেখা যায় আপনার যুব সংগঠন, হুম, হুম, মানব হুম। মানবিক সংগঠন এগুলো করেও আপনার এই কাজগুলো করে। হুম, এগুলো করে। তো এই যে ব্যাপারগুলো, তো আমি কিন্তু ওই যে মানুষগুলো যারা হচ্ছে আমার জন্য সেবা দিচ্ছে, সো কল্ড সেবা, যে তার বিরুদ্ধে তার বিনিময়ে সে টাকা নিচ্ছে। চাঁদাবাজি করে হোক, যেভাবেই হোক। তো এটা কি মানে এটা তো মানে পার্মানেন্ট কোনো সলিউশন না। আমি যদি ভালো কিছু করারই থাকে, আমার যদি ছেলেপেলে গ্যাদার করারই থাকে, আমি একটা কাজ করতে পারি যে আমি তার কর্মসংস্থান তৈরি করে দেই। আমি ধরেন যে হচ্ছে ৳১,০০,০০০ তাকে দিলাম, আমাকে কেউ একজন অপকর্ম করে এসে দিয়ে গেছে। ৳১,০০,০০০ তাকে হচ্ছে আমি দেই, সে একটা ব্যবসা করুক। সে একটা ফুড কার্ট দেক, সে হুম, একটা কিছু একটা করুক। একদম। তাহলে কিন্তু সে কিন্তু আর নষ্ট হচ্ছে না। যেমন দেখা যাবে যে ওই যে নেতাটা, যেমন আমরা দেখতেছি যে আওয়ামী লীগ যখন পড়ে গেছে, আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গগুলা তারা কিন্তু না খেয়ে মরতেছে একদম। অলমোস্ট। যারা একেবারে মাঠ পর্যায়ের কর্মী যারা, তারা না খেয়ে মরতেছে। কেন মরতেছে? কারণ তাদের দ্বারা ইনকাম নেই। কিন্তু এই জায়গায় শিবির একটা কাজ করে আমি যতটুকু জানি, এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন কারণ আপনি তো খুব কাছের ওদের। তো আমি যতটুকু জানি ওরা একেবারে হচ্ছে মানে তাদের আ কি বলে ব্যবসা দড়ানো হোক বা হচ্ছে তাদের একটা কর্পোরেট সেক্টর নিয়ে যাওয়া হোক, যেভাবে হোক তাদেরকে অনেক হেল্প করে। স্টাডি পারপাস এ হোক, চাকরি পারপাস এ হোক, তাদেরকে অনেক হেল্প করে। তো এইটা তো মানে হওয়া ইনকাম উচিত। সোর্সটা আপনার একদম লিগ্যাল লিগ্যাল হ্যাঁ, অবভিয়াসলি। তো খুব আমি অনেস্টলি। স্বাভাবিকভাবেই যখন হচ্ছে আমাকে আপনি আম আমি জানি যে হচ্ছে আপনার এখানে গেলে আপনি নাই মানে আমি নাই। তা আমি তো আপনার পিছনে আসবো না। আমি হুম, কখন যাবো? একজনের পিছনে আমি একেবারে হচ্ছে জীবন প্রাণ দিয়ে কখন যাবো? যখন হচ্ছে আপনি দেখবো যে হ্যাঁ, আপনি আমার জন্য এমন কিছু করতেছেন যে আপনি না থাকলেও আমি কিছুটা করে খেতে পারবো। হুম। সেটা তো হওয়া উচিত। বাংলাদেশে এটা হচ্ছে না। এটা প্র্যাকটিসের আসলে আমাদের অভাব আসলে। এটা ট্রু। তো রাজনীতি বা পলিটিক্স নিয়ে যেটা বলছিলাম, আমরা সবাই একটা জিনিস ভাবি, একটু আগে যেটা বললাম আসলে, রাজনীতির ব্যাপারটাই খারাপ। তো এইটা কি সত্যি? আ রাজনীতির ব্যাপারটা খারাপ আ বিষয়টা মিথ্যা। যেমন মূলত অনেকেই বলে যে পলিটিক্স বা রাজনীতি কতক্ষণ এই ওয়ার্ডটাকে একটু নেগেটিভলি ইউজ করে। যে তুই আমার সাথে হচ্ছে কি পলিটিক্স করছিস।
বা সামথিং এগুলো নেগেটিভলি ইউজ করে। তো এইটা মানে কেন করে বা হচ্ছে আসলে কতটা যৌক্তিক? রাজনীতি জিনিসটার সংজ্ঞা বা আপনার থিওরিটিক্যাল যে সংজ্ঞাটা, সেটা তো আসলে অনেক বড়, অনেক বিষয়। তো আমাদের দেশে এসে সেটা হয়ে গেছে একটা তোষামোদী। আপনি রাজনীতি করবেন কখন? যখন আপনি রাষ্ট্রকে সার্ভ করতে পারবেন। সেটা আপনার মেন্টালি, আপনার ব্রেন খাটিয়ে, অনেক, অনেক আইডিয়াস শেয়ার করে, হ্যাঁ? কিন্তু আমাদের দেশের পলিটিক্স হচ্ছে আপনার আমি কতটা বেশি চেতনাবাজ, সেটা প্রমাণ করা। হুম? আমি কোনো দলের বিপক্ষে না। আমি কোনো দলের পক্ষেও না। কিন্তু আপনি দেখেন যে আ অনেক, অনেক বিষয় তো আছে। একটা গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি। ডেমোক্রেসি সংজ্ঞাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে কি? নট দ্য পারসন, দ্য চেয়ার ইজ ইম্পোর্টেন্ট। আমার কাছে কোনটা ইম্পোর্টেন্ট? চেয়ারটা, চেয়ারটা অবভিয়াসলি নট দ্য পারসন, পারসন। কিন্তু আমাদের কাছে কি? নট দ্য পারসনটাই চেয়ার, ইম্পর্টেন্ট। ইয়েস, পারসনটা ইম্পোর্টেন্ট। আমাদের একটা দলে কি দরকার? একটা ফেস দরকার। অবিসংবাদিত নেতা দরকার। ফেসটা দরকার। ওই মানুষটা কি করতে পারে না? কোনো খারাপ কিছু করতে পারে না। ফেরেশতা দরকার। একটা দলে কি দরকার? একটা দল দাঁড়ানোর জন্য কি দরকার? ফেরেশতা দরকার। এই ফেরেশতাটাকেই নিয়ে হচ্ছে একটা পিলার বানায় ফেলা যে হ্যাঁ, এটার উপরে আমরা এটা হচ্ছে শুনলাম না যে আওয়ামী লীগ খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। এই কথা আমরা ১৬ বছর শুনি নাই? শুনেছি তো। এইটা অলমোস্ট হচ্ছে আমাদের ব্রেনে ঢুকায় দেওয়া হইছে টাইপ হ্যাঁ। এরকম। যে আমিও একটা টাইম পর্যন্ত মানে রিসেন্টলি না, খুব আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম শেখ হাসিনা খুব ভালো লাগতো আমার। যে আওয়ামী লীগের অনেক নেতা তো চাঁদাবাজি করে বা সামথিং করে, না ওরা খারাপ। শেখ হাসিনা ভালো, শেখ হাসিনা ভালো। ও খুব ইয়ে করে। দেন আমি ওই জায়গা থেকে সরে এসে বাঁচাই গোষ্ঠীর আগে ছিলাম এরকম যে শেখ হাসিনা খারাপ বাট বঙ্গবন্ধু ভালো। এরকম ছিলাম। তো মানে এটা হচ্ছে ১৬ বছর আমি দেখা গেছে যে জন্মের পর থেকে খুব কম সময় হচ্ছে বিএনপি দেখিনি বলতে গেলে। যখন বুঝ হইছে তখন আমি দেখিনি বিএনপিকে। তো মানে একেবারে আমাদের যখন বোধশক্তি শুরু হয় তখন থেকেই জয় বাংলা স্লোগান শুনেই বড় হইছি। সবসময় যে আওয়ামী লীগ কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এসব শুনেই বড় হইছি। তো সেই জায়গায় আমি অবশ্যই ওইটাই মানে ওইটাই নিবো যেটা হচ্ছে আমাকে মাথায় ঢুকাই দিবে হ্যাঁ। সেটাই। তো এটাই আরকি। এখন সেই জায়গা থেকে আমরা হয়তোবা দেখি যে ওই যে যখন আপনার যে এই যে ফ্যাসিস্ট রেজিম ছিল, গণভবনে যখন মানুষজন ডাকা হতো, আপনি দেখেন না জায়গা জমির ঝামেলা নিয়ে আপনার কার কাছে যাচ্ছে? শেখ হাসিনার কাছে যাচ্ছে। এরকম অনেক, অনেক হইছে তো। হয় নাই? জায়গা মানে গ্রামের কোনো এক মহিলা বলতেছে আমার এই ঝামেলা। জায়গা জমি নিয়ে এই ঝামেলা। হুম, হুম, হুম। হ্যাঁ? অর্থাৎ কি? আপনার টোটাল একটা দেশের, একটা স্টেটের স্ট্রাকচার ভেঙে পড়েছে। স্ট্রাকচার ভেঙে পড়েছে এবং ওইখানে একনায়কতন্ত্র একজনই সবকিছু কি কন্ট্রোল করছে। কন্ট্রোল করছে। ওই মহিলাটা যে হচ্ছে জায়গা জমির যে কাগজটা নিয়ে কি ফ্যাসিস্ট হাসিনার কাছে গেছে, সে কি? সে জানে যে এই কাগজ নিয়ে যদি আমি অমুক মন্ত্রীর কাছে যাই বা ইউএন এর কাছে যাই, এসিলেন্টের কাছে যাই, কাজ হবে না। আমাকে কার কাছে যেতে হবে? সে বললেই হয়ে যাবে। সে বললেই হয়ে যাবে। অনেকে তো যেটা হচ্ছে উনার দপ্তরের কাজ না। সে বিভিন্ন দপ্তর বহির্ভূত ইয়েগুলো কিন্তু ওইখানে যেত। হ্যাঁ, এইভাবেই কিন্তু আপনার কি হয়? একনায়কতন্ত্র কায়েম আসে, হয়। কায়েম হয়। ফ্যাসিজম, আপনার স্বৈরতন্ত্র, এগুলো কোনো একক দল না। এগুলো বিভিন্ন এটা একটা কি? এটা ধারা আরকি। ধারাবাহিক ধারা। এটা হতেই পারে। তো আজকে আওয়ামী লীগ করেছে, কালকে আরেকটা দল করতে পারে। যদি আমাদের মেন্টালিটি কি না হয়? ঠিক না চেঞ্জ হয়, না হয়। চেঞ্জ না হয়। আমাদের রাজনীতি করতে হবে, চেয়ার ইম্পোর্টেন্ট করতে হবে, নট দ্য পারসন। এই যে দেখেন প্রফেসর ইউনূস যথেষ্ট সম্মানিত একজন ব্যক্তি। আমরা শুরুর দিকে কি করেছি? এতটা উপরে তুলতে সমালোচনার ঊর্ধ্বে নিয়ে গেছি। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি না যে আমি উনার সমালোচনা করতে চাচ্ছি, ওকে? আমাকে অ্যাটাক দিয়ে লাভ নেই এটা নিয়ে। না, শুনুন, একটা মানে ব্যাপার জাস্ট আমি আমরা যখন একটা মানে শুরুর দিকে যখন ৮ই আগস্ট যখন উনি শপথ গ্রহণ করলো, আমি যদি ভুল না করে থাকি, আমার খেয়াল নাই।
তো তখন থেকেই যখন শুরু হয়েছে একদল খুব বেশি হচ্ছে মানে আওয়ামীপন্থী বাইরে আর কি হুম, একদল হচ্ছে খুব বেশি আরে ইউনূস আসছে ইউনূস হচ্ছে অনেক কিছু করে ফেলবে হুম। আম, আমেরিকার ভালো ইয়ে আছে ইয়াস। বা সামথিং ইউনূস সব করতে পারবে। এটা প্রফেসর ইউনূস না, আমার ক্ষেত্রে বলি। আমার কি আমার ৪ ধরনের মানুষ আছে আমার চারপাশে, আমার নেটিজেনের মধ্যে। ১, ব্লাইন্ডলি চোখ বন্ধ করে সমালোচনা করবে। মানে আমি খারাপ করলেও সে বলবে কি? ভালো। খারাপ। না, না, আচ্ছা আচ্ছা। ব্লাইন্ডলি সমালোচক। খারাপ করলে বলবে কি? খারাপ। ভালো করলে বলবে কি? খারাপ। খারাপ। আর হচ্ছে ব্লাইন্ডলি যারা প্রশংসা করে, তারা খারাপ করলে বলবে কি? ভালো করেছে। এবং ভালো করলেও কি বলবে? ভালো করেছে। ভালো করেছে। আর আরেক পক্ষ হচ্ছে যারা মানে কাজ-টাজ নিউট্রাল। দেখে আ কি করবে? তারা প্রশংসা করতেও পারে, সমালোচনা করতে পারে। আর আরেক পক্ষ আছে, ওটা না বলি। whatever, হ্যাঁ? তো যেটা বলছিলাম আসলে যে এখন রাজনীতির এখন ব্যাপারটা। এখন এখন হ্যাঁ, এখন আসি। এই যে আমার ক্ষেত্রে যারা আপনার ব্লাইন্ডলি প্রশংসা করছে, আমার তাদের দরকার নাই। যারা আমার ব্লাইন্ডলি সমালোচনা করছে, I have always welcome them. কারণ সমালোচনা সেটাই উচিত। মানুষকে সঠিক পথে রাখে। এই যে সেটাই উচিত। আপনার চোখ বন্ধ করে বিশ্বাস করা, চোখ বন্ধ করে মানুষকে ভক্তি শ্রদ্ধা করা, at least পলিটিক্যাল অ্যারেনায় এই এখানে হওয়া উচিত না, আমি মনে করি। এটা কি করে? এটা আমি যাকে যে আমার কাছে কি জবাবদিহি করতে বাধ্য, যে আমার কাছে দায়বদ্ধ, যে আমার কি ভোটে জয়ী হয়েছে। আমার এই ব্লাইন্ডলি প্রশংসা করা বা ব্লাইন্ডলি বিশ্বাস করা তাকে সেগুলো থেকে কি দিবে? দায়মুক্তি দিবে। এবং যার কারণে কি হয়? আমরা প্রতি ৫ বছর পর, পর যে ইশতেহারগুলো দিই, সেই ইশতেহার হচ্ছে একটা জাস্ট একটা প্রথা মাত্র। হ্যাঁ? ওই আজকে আপনি পহেলা বৈশাখে কি করেন? পান্তা ভাত খান। হ্যাঁ? এটা কি একটা কি? প্রথা। ঠিক তেমনি আপনার ৫ বছর পর, পর ইলেকশন হলে আপনার ইয়ে দিতে হয়, নমিনেশন নেওয়ার পরে ইশতেহার দিতে হয়। এটা কি জাস্ট একটা প্রথা। প্রথা। এখানে এটা যে একটা প্রমিস, আপনি কি জনগণের কাছে যে প্রমিস করছেন, এটা ওটা করে দিব। এটা ৫ বছর পরে মানুষ আর কি করে না? মানুষ তা কয়জন হলো জানে যে হচ্ছে আমার এলাকার এমপি কি ইশতেহার দিছে? জানে না, দেখে খুব কম মানুষ এগুলো দেখে যে কি ইশতেহার দিয়েছে। আর কি করতে চায়। কারণ তারা জানে যে করবে না আল্টিমেটলি। আমার এলাকায় আমি তো জানি না যে আমার এলাকার যে সংসদে আসন, সেই এমপির অফিস কোথায় আমি তো জানি না। এমপির অফিস তো থাকে না বোধহয়। অর্থাৎ উনি যে আমাকে ফেস করবেন, মানে বিগত সময়ে আরকি। উনি যে আমাকে ফেস করবেন, আমি যে তাকে ফেস করব, নাই তো? আপনার এলাকায় আছে? আমার জানার মতন জানি না আমি। নাই। কোথায় যেতে হবে? তার বাসভবনে যেতে হবে দেখা করতে গেলে। অর্থাৎ উনি ৫ বছরের জন্য জাস্ট আপনার বের হয়েছে, একটা শোডাউন দিয়েছে। ঘরে জেতার পরে ঘরে ঢুকে গেছে এসি বাড়ির ভেতর, এসি গাড়ির ভেতর। আবার ওই ৫ বছর পর ইলেকশনের সময় আসলে তখন আবার বেরোবে। সালাম দিবে যে ভোটটা দিয়েন। এটাই হয়। টোটালি এটা হয়ে গেছে আমাদের পলিটিক্স। আমাদের ওই জবাবদিহির মধ্যে রাখতে হবে যে কি করেছেন না করেছেন দেখা। প্রশংসা করতে হবে লিমিটেড। আমরা কি করি? আমরা টোটালি উপাধি দিয়ে ভরে ফেলি। নাম। নামটা এইটুক, উপাধি এতটুকু। পুরা ব্যানার জুড়ে। আমরা ভিডিও দেখি যে হচ্ছে কি জননেত্রী বা হয়তো কি জনগণের নেতা। অনেক, 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 হ্যাঁ। হ্যাঁ, আ মাও মাটির নেতা, মাওমাটির এরকম, নেতা হ্যাঁ, অনেক, অনেক বিষয়, হ্যাঁ। এরকম। হ্যাঁ, সো টোটালি এই জিনিসগুলো। উনি সার্ভ করতে আসছেন, সার্ভ করবেন। দ্যাটস ইট। আমাদের একটা দেশের রাজনীতি কতটা পচে গেলে বলে, নেতা বলে কি? যে, "আজকে তুমি সালাম দাও, আগামী ৫ বছর তুমি সালাম খাবা। আজকে একটু মাটিতে পা ধরে থাকো, জিতে গেলে ৫ বছর ওরা সবাই পা ধরে থাকবে।" ওরা বলতে কারা? জনগণ। বুঝতে পেরেছেন? যে আমাদের দেশের পলিটিক্স আপনি বলছেন যে খারাপ। কেন বলে খারাপ? এই জন্যই তো স্বাভাবিকভাবেই। তার মানে আমাদের হচ্ছে আমার মতে আসলে দোষটা আমাদের। ইয়েস। দোষটা আমাদের কারণ হচ্ছে আমরা রাজনীতি নিয়ে হচ্ছে ভাবি না। আমার টোটালি ভোটটা দিতে হবে এজন্য দেয়া। যদি এখন অনেকে দেয়ও হয় না। আরকি। হ্যাঁ। না, না, আপনার ভোট তো হয় নাই। এর আগে তো হয় নাই। নেই। এখন আর কি? এখনো মানে মানুষ সচেতন হওয়াটা শুরু করেছে মাত্র। সামনে হবে। আরো বেশি হবে আশা করছি।
ব্যাপারটা হচ্ছে কি আমাদের রাজনীতি নিয়ে আমি আগের পডকাস্টে ঝুমা প্রসাদের কথাটা এটাই আমরা একমত হলাম যে রাজনীতি করার থেকে রাজনীতি নিয়ে সচেতন হতে হবে। কারণ হুম। আমি যদি রাজনীতি সচেতন না হই, আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার লোকের অভাব হবে না। যেমন আমরা গত ১৬ বছর যেটা দেখছি, ১৭ বছর যেটা দেখছি। এবং আমি আপনাকে বলি, আমি নির্দিষ্ট কোনো দলের বিরোধী না। আমি বিএনপি বিরোধী না। হ্যাঁ? কিন্তু এই যে আপনার বাংলাদেশ আ বাংলাদেশী, হ্যাঁ? আ জাতীয়তাবাদটা তাদের আদর্শটা কি জানি? বিএনপির হ্যাঁ। আদর্শ জিয়ার আদর্শ বা সামথিং না, এরকম না, না, কথা বলে। বাংলাদেশী জাতীয়তাবাদ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, নরমালি জাতীয়তাবাদ মিনস তো এরকম হয় যে হচ্ছে জাতির জন্য যেটা বা হ্যাঁ। জাতির জনগণের জন্য যেটা। না, 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 তারা যেটা ফলো করে আরকি আদর্শটা সেটা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমার এক্ষেত্রে একটু হালকা একটু দ্বিমত আছে। আপনি জন্মগতভাবে তো বাংলাদেশী। ওকে? এখন আপনাকে আলাদা একটা দলের অনুসারে হয়ে কেন বাংলাদেশী জাতীয়তাবাদের অনুসারী হতে হবে? আপনি যদি সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হন, সেটাই তো উচিত। এটা দলীয়করণ করাটা এটা শুধুমাত্র হচ্ছে বিএনপি না। আমি নরমালি যদি বলি অন্যান্য দলগুলো কিন্তু করে এটা। মানে আমি লাস্ট পডকাস্টেও ঝুমা প্রসাদের যেটা বলতেছিলাম যে একটা দল কি করছে যে ১৬ টা বছর ১৩ টা বছর সে আমাদেরকে মুক্তিযোদ্ধার চেতনা দিয়েই ভরায় ফেলছে। হুম। বা কিন্তু এটা আপনার টোটালি কি হওয়া উচিত? আপনার টোটালি জনগণের হওয়া উচিত। এটা আপনার জন্মগতভাবে আপনি যদি দেশপ্রেমিক হন, বাংলাদেশকে যদি ধারণ করেন, মুক্তিযুদ্ধের চেতনা অটোমেটিক আসবে। চেতনা মিনস এটা যে হ্যাঁ, আমাদের অবশ্যই মুক্তিযোদ্ধার জন্য সে শ্রদ্ধা মুক্তিযুদ্ধের জন্য শ্রদ্ধা থাকবে। সেটা থাকবে। সেটা অটোমেটিক্যালি এটাকে রাজনীতিকরণ করা। আপনার রাজনীতি হতে হবে কি কেন্দ্রিক? আমার জনগণ জনগণ কেন্দ্রিক। কেন্দ্রিক, হ্যাঁ, কিন্তু আমাদেরটা হয়ে গেছে দল টোটালি কেন্দ্রিক। দল কেন্দ্রিক বলতে কি? এটা টোটালি আদর্শটা এইভাবে যে আমার দল যদি না করো তাহলে তুমি তুমি রাজাকার। তুমি রাজাকার। এটা গত ১৬ বছর। এখন বিএনপির ক্ষেত্রে বাংলাদেশপন্থী। তার মানে কি? যারা বিএনপি করে না তারা কি বাংলাদেশপন্থী না? অবশ্যই। বুঝতে হবে বিষয়টা। এক্সাক্টলি। তো এই যে মানে আমি তাদের দলের বিরোধিতা করছি না। কিন্তু একটা দলের যে জাতীয়তাবাদ সেটা কেন আপনার বাংলাদেশপন্থী, বাংলাদেশী জাতীয়তাবাদ এভাবে ন্যাশনালিটি আপনার জাতীয় আপনার ন্যাশনালিটি আপনার কি? আপনি বাংলাদেশী। বাংলাদেশ। দ্যাটস ইট। এটাকে আমরা পলিটিক্যাল করলে চলবে না। এগুলো রাজনীতিকরণ করা এটা টোটালি উচিত না আমি মনে করি। মানে আমার আইডেন্টিটি, আমার মুক্তিযুদ্ধ, আমার ইতিহাস এগুলো যত দলীয়করণ করা না হবে, তত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে। এক্সাক্টলি। এখনো দেখা যায় যে হচ্ছে কেউ মানে জুলাই অভ্যুত্থান নিয়ে চেতনা দেখায় হচ্ছে চলতেছে। পার্টিকুলার দলের কথা বলতেছি না। অনেকেই করে এটা। অনেকেই করে। ইয়েস! এই যে এখন দেখেন এনসিপি, হ্যাঁ? টোটালি আপনার কিসের উপর বেস করে? জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু জুলাইটা তো সবার ছিল। এক্সাক্টলি। আমি তো এনসিপি মেম্বার না। আমি যখন জুলাই গণঅভ্যুত্থানে যখন আমি আন্দোলন করছি তখন তো আমি এনসিপি মেম্বার ছিলাম না। বাট এখন তো এনসিপি মেম্বার না। যদি এরকম হইতো যে যারা জুলাই গণঅভ্যুত্থান করছে তারা প্রত্যেকেই হচ্ছে এনসিপি মেম্বার। অর্থাৎ এই যে আমাদের ইতিহাসকে দলীয়করণ করা, আমি এটা পছন্দ হ্যাঁ, করি তারা না। দল করতে পারে। তারা এটা যেকোনো তারা একটা দল করতে করতে পারে। পারে। হ্যাঁ। বাট জুলাই তো সবার। হুম। জুলাই জিনিসটা আমার, জিনিসটা আপনার, সবার। তো সেই জায়গায় হচ্ছে মানে এনসিপি বা হচ্ছে যেমন আগে ছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ চেতনা, হুম। সবাইকে রাজাকার বলে ফেলতো। যেমন মানে যেই একটা স্টেটমেন্টের কারণে আসলে আমাদের আজকে এই স্বাধীনতা। হ্যাঁ। আমরা এনসিপির এখনো আপাতত ওই অ্যালিগেশন দিতে পারব না। কারণ না, তারা আমি ওটা বলতেছি না হ্যাঁ। যে ওটা তো অবশ্যই না। আমরা হুম। একেবারে খারাপও বলতে পারব না। জাস্ট বলতেছি যে হচ্ছে মানে আমি গণঅভ্যুত্থানটা তো আপনার সবার। বিষয়টা হ্যাঁ, আমি আপনার বিষয়টা গণঅভ্যুত্থানটা বুঝতে পারছি। সবার। ইয়েস, সেটাই বলছি যে অবভিয়াসলি সেটা নিয়ে আসলে রাজনীতি করা উচিত হয়। উচিত ওরা না। করতেছে, ওটা আলাদা হিসাব, সেটা যেভাবে করুক। সেটা যেন রাজনীতি হচ্ছে রাজনীতি করার অধিকার আছে। কিন্তু অন্তত আমার আইডেন্টিটি, আইডেন্টিটি আমার যেন না হয়। হিস্ট্রি, আমার ২৪, আমার ৭১ এটা নিয়ে কি দলীয়করণ করা উচিত না। যে এই যে আমি এটাই বললাম কিছুক্ষণ আগে যে হচ্ছে মানে আগে যেটা হইতো যেটার কারণে হচ্ছে আজকে স্বাধীনতাটা যে আওয়ামী লীগ বলে ফেলতো যে হচ্ছে রাজাকার এই যে যেটা বললো যে রাজাকার সন্তান সরি কি মুক্তিযোদ্ধার সন্তানরা হচ্ছে কোটা পাবে না তো রাজাকার সন্তান কোটা পাবে। তার মানে কি মুক্তিযোদ্ধা যারা হ্যাঁ, তারা বাদ সবাই রাজাকার। ইয়েস। এই যে এই এরকমটা বিষয়টা করা হইতো আর কি। হ্যাঁ, একটু আগে যেটা বললাম যে বাংলাদেশপন্থী আপনি যদি বিএনপি না করেন তাহলে কি আপনি বাংলাদেশের বাইরে বাংলাদেশপন্থী না? এক্স্যাক্টলি এটাই তো। হ্যাঁ। তো
মানে এটাই এরকম আসলে আরকি। মানে এটা আমার মাথায় আসলে এগুলো ঢুকে না হ্যাঁ, টোটালি। এক্সাক্টলি। মানে আমার মনে হয় কি যে রাজনীতির জায়গায় থাকা উচিত। আমার আইডেন্টিটি অ্যাজ এ বাংলাদেশী, আমার আইডেন্টিটি, আমার আবার বলছি, আমার মুক্তিযুদ্ধ, আমার আইডেন্টিটি, আমার ন্যাশনালিটি, আমার হিস্ট্রি টোটালি এগুলো কি? আপনার দলীয় মুক্তকরণ করা উচিত। উচিত না। উচিত। এগুলো দলীয় মুক্তকরণ, মুক্ত আচ্ছা, আচ্ছা। ইয়েস আমি মুক্তকরণ। আমি ভুক্ত ভাবছিলাম। সে যাই হোক। আচ্ছা। সরি। তো আমাদের ব্যাপারটা ক্লিয়ার যে হচ্ছে আসলে মানে রাজনীতি করতে হলে সবার ফার্স্ট আমাদের নিজেদের ঠিক হইতে হবে। রাজনীতি করি বা কাউকে সাপোর্ট করি বা না করি, আমাদেরকে রাজনীতি সচেতন হইতে হবে। এটা উচিত। ওকে, তো অনেকক্ষণ হচ্ছে তো আমরা ন্যাশনাল কথাবার্তা বললাম। একটু হ্যাঁ। ডাকসুর ব্যাপারে ফিরে আসি। তো ডাকসুতে আসলে কি আপনি হচ্ছে দেখতেছেন বা এতদিন দেখছেন ২ মাস ক্রস হয়ে গেছে। তো কি পরিবর্তন আনা উচিত বা কি পরিবর্তন হইছে গত কয়েকদিনের তুলনায়? গত কয়েক বেসিক্যালি বছরের তুলনায়? বেসিক্যালি স্টুডেন্টরা বেশি কিছু চায় না। আপনার স্টুডেন্টরা চায় না যে আপনার সার্ভার থেকে একটা এরোপ্লেন এনে আপনি সেন্ট্রাল ফিল্ডে। ফিল্ডে আপনি ল্যান্ড করাবেন। তারা চায় একটু শান্তিমতো ঘুমাবে। তারা চায় শান্তিমতো পড়বে। তারা চায় শান্তিমতো রোকেয়া হল থেকে বের হয়ে আপনার সোশ্যাল সায়েন্সে সুন্দর মতো যাবে, আসবে। এই নিরাপত্তা, সেফটি। তার প্রশাসন থেকে চাই শুধুমাত্র আপনার মেন্টালি যাতে স্ট্রেসটা যাতে একটু কম দেয়। আমার এই মানুষগুলো ৪০,০০০ স্টুডেন্ট কোনো একভাবে বিভিন্নভাবে আপনার মানসিকভাবে ডিস্টার্ব। কোনো একভাবে কিভাবে এর হাজারটা কারণ তৈরি হয়েছে। কারোর পেটে খিদা, টাকা দিচ্ছে কিন্তু ভালো খাবার নাই, পচা খাবার। অনেক, অনেক। তো সেই জায়গা থেকে আ বিষয়টা তো হয়ে দাঁড়িয়েছে অনেক, অনেক বড়। আ মানে আপনার স্টুডেন্ট থেকে আপনার রিপ্রেজেন্টেটিভ ওইভাবে ছিল না বিগত সময়ে। যার কারণে দলের রিপ্রেজেন্টেটিভ ছিল। হ্যাঁ, সেটা দলীয় ছিল। রিপ্রেজেন্টেটিভ। এটা নিয়ে একটু কথা আছে আমার। তো সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টের যে ভালোটা যে দেখবে, সেটা ছিল না তো। যার কারণে ওই যে সিন্ডিকেটগুলো স্ট্রং হতে এত একটা মানে বিরাট আকার ধারণ করেছে। এবং সেগুলো ভাঙতে একটু সময় লাগবে। কিন্তু আমাদের আ আমরা চাই সেইগুলো ভেঙে বিশ্ববিদ্যালয় চমৎকারভাবে সুন্দরভাবে চলুক। এটা ১ম এক্সাক্টলি কথা। সেটাই। এবং আমাদের কি করা হয়েছে, কি হয়নি সেগুলো অনেক লম্বা একটা লিস্ট আছে। আমি সেগুলো বলব না। সেগুলো কিন্তু অনেক কাজ বাকি। স্বাভাবিকভাবে মাত্র ২ মাস। ইয়েস, অনেক কাজ বাকি। কিছু লিস্ট আছে, সেই লিস্টগুলো অনেকের কাছে হয়তোবা মনে হতে পারে যে এগুলো ইমপ্লিমেন্ট হয়ে কোনো কাজে আসেনি, লাভ হয়নি। হতে পারে। কার জন্য হতে পারে? যেটা তার সেক্টর না। আমি যদি রিসার্চ বেসড আ কোনো একটা কাজ করি, যে বিসিএস পরীক্ষা দিবে তার জন্য সেটা কি ইমপ্যাক্টফুল মনে হবে? হবে না। সো বিভিন্ন সেক্টরে আপনার কাজ হচ্ছে। হেলথ নিয়ে কাজ হচ্ছে। আপনার অনেক বিষয়। সেফটি নিয়ে যেটা দেখছেন। তারপর আপনার আ অনেক কিছু। কিন্তু কাজটা করে যেতে হবে। এগুলো সম্ভব না একদিনে করা। এক্সাক্টলি এটা তো মানে একটা একবারে দীর্ঘমেয়াদী একটা এটা বিষয়। দীর্ঘমেয়াদী একটা হ্যাঁ। থাকে। অনেকে ব্যাপার আছে থাকে। অনেকে ইয়ার ক্যাম্পাসে আসে। বলে কি যে একটা বিরাট একটা সুন্দর একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। হচ্ছে মাঝে মজা করে বলি যে, "না, আপনি একটু বেশি বাড়িয়ে বলছেন।" কারণ কাজটা মাত্র শুরু হয়েছে। ১ বছর তো এত কিছু করা পসিবল না। হ্যাঁ, হয়তো কাজটা এটা চেঞ্জ করা পসিবল, একটা সিস্টেম চেঞ্জ করা পসিবল। হ্যাঁ, বাট কাজটা হুট করে তো একেবারে হচ্ছে মানে মাটি থেকে আকাশে ওঠা পসিবল না। আমরা আমরা হচ্ছে বেসটা স্ট্রং করব। যতটা পারি আমরা করছি এবং সর্বোচ্চটা পারব। আমাদের সেই বিশ্বাস আছে। যতটুকু আমরা কথা ইনশাআল্লাহ। দিয়েছি আমরা সেটা পারব। ব্যাপারটা হচ্ছে এখন আপনার পার্সোনাল লাইফে আমরা যেটা দেখি ক্যামেরার সামনে আ খুবই হাসিখুশি একটা মানুষ। তো পার্সোনাল লাইফেও কি এরকম? নাকি হচ্ছে একটু অন্যরকম? না, আ আমি আ অবস্থান ভেদে, সময় ভেদে, কালপাত্র সময় অবস্থান ভেদে আমি আ চেঞ্জড হই। কিন্তু আমার হাসিটা সবসময় থাকে। আচ্ছা। মানে হাসিখুশি থাকতে এটা সহ্য করা হয় আসলে। হ্যাঁ, তো মানে এরকম কি কখনো হইছে যে হচ্ছে আম কোনো একটা সিচুয়েশন এর কারণে আপনি আপনার নরমাল যে অবস্থান যে হাসিখুশি থাকা, সেটা কখনো হচ্ছে নষ্ট হইছে বা সামথিং হাসি থাকতে পারেন নাই?
অনেক, অনেক ঘটনা তো থাকে। থাকে এটা আসলে। মানুষের জীবনে। এবং এই ইলেকশন টাইম, নমিনেশনের পরে খুব মানে বড় একটা ধাক্কা। খুব স্বাভাবিক এটা। তবুও আমরা দেখতাম যে হচ্ছে আপনি ক্যামেরার সামনে খুব হাসি-খুশি থাকতেন। এটা হচ্ছে আপনার যারা সমালোচক আছে, যারা আপনার বিরোধী আছে, তাদেরকে যদি আপনি একটা সাইলেন্টলি যদি একটা মানে কাউন্টার দিতে চান, আপনার হাসিটা এনাফ। হ্যাঁ, আমি সবসময় এটাই ফলো করি। আমিও অনেকে বলি যে, কাউকে তুমি পছন্দ করতেছো না, তাকে যদি তুমি হচ্ছে রুডলি বিহেভ করে কিছু বলো, সে কিন্তু অনেকটা arrogant হয়ে যাবে। হ্যাঁ। তুমি যদি হেসে-খুশে কিছু ইভেন ইভেন আমি আপনাকে বলি, আ আপনি ইন্টারোগেট করছেন, আপনি পুলিশ অফিসার। আপনার সামনে যিনি অভিযুক্ত আছেন, তিনি যদি ইন্টারোগেশনের সময় যদি হেসে দেন, আপনি কিন্তু নিজে ঘাবড়ে যাবেন। মানে স্বাভাবিক হাসি কিন্তু স্বাভাবিক। মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, এক্সাক্টলি। অ্যান্ড আমি আমার হাসিটাকে কোনোদিন আমি হারাতে চাই না। এটা আমার খুব কাছে ভালো মানে একটা খুব জিনিস এটা। হ্যাঁ, খুব ভালো একটা জিনিস। খুব ভালো একটা স্বভাব। আমিও প্রায় মাঝে, মাঝে দেখা যায় যে হচ্ছে মুখের এক্সপ্রেশন ধরে রাখতে পারি না। তো হাসি জিনিসটা আসলে খুব বেশি ইম্পোর্টেন্ট। মানুষ দেখতেও আসলে খুব বেশি জলি ফিল করে যে হ্যাঁ, ও একটু ফ্রেন্ডলি। ভাইয়া, আপনাকে যদি সুযোগ দেয়া হয় কখনো যে রাজনীতি, শিক্ষা এবং সমাজসেবা এই ৩ টার যেকোনো একটা নিয়ে কাজ করবেন। কোনটা নিয়ে কাজ করবেন আপনি? আ শিক্ষা নিয়ে কাজ করাটা বেশি ভালো হবে বলে মনে করি। তো কেন আসলে শিক্ষাটাই কেন? আ বেসিক্যালি আপনার আ যে মূল যে বিষয়টা, মানুষকে আপনার বোঝা থেকে শক্তিতে পরিণত করা, সেটা কারা করে? কোনটা করে? কোন শিক্ষা, সেক্টরটা অবভিয়াসলি করে? শিক্ষা। ইয়েস। রাজনীতির মাধ্যমে তো আসলে শিক্ষাটাকে ডেভেলপ করা যায়। করা যায়। আমি কি বলেছি যে আমি শিক্ষা ডেভেলপ করার জন্য আপনার আম টিচার হতেই হবে এমন কোনো কথা আছে? না। আপনি হচ্ছে জাস্ট শিক্ষাটাকে হচ্ছে ডেভেলপ করতে চান। সমাজসেবাটা না কেন? শিক্ষাটাকে যদি আমি সংস্কার করতে পারি, এই সেক্টরটাকে যদি আমি স্ট্রং করতে পারি, আল্টিমেটলি সমাজটা স্ট্রং হয়ে যাবে। শিক্ষাটাই হচ্ছে আমাদের মূল জিনিস, মূল শেকড়টা আরকি। যেটার ইয়েস। মাধ্যমেই আমি রাজনীতিটাকে ভালো করতে পারবো। যেমন আমি তোকে বলছিলাম যে হচ্ছে, আমি যদি রাজনীতি করতে যাই বা রাজনীতি সচেতন হইতে যাই, অবশ্যই আমার রাজনীতি ভালোভাবে বুঝতে হবে। তো আমি যদি শিক্ষা ভালো থাকে, আমি রাজনীতিটা বুঝবো। সেম ভাবে আমার যদি হচ্ছে শিক্ষা ভালো থাকে, আমার সমাজসেবা আমি সমাজটা ভালো ভালো থাকবে। থাকবে। এটাও সমাজসেবা একটা। একদম। এক্সাক্টলি। তো যেহেতু শিক্ষা নিয়ে কাজ করবেন, সো আমি একটু বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে জানতে চাচ্ছি। ওকে। আপনি একই সাথে হচ্ছে ছাত্র অ্যান্ড হচ্ছে ছাত্রদের প্রতিনিধিও বটে। পাশাপাশি আপনি কিন্তু আ আপনি মাত্রই বললেন যে শিক্ষা নিয়ে কাজ করতে চান। তো সেই জায়গা থেকে যদি বলি বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আসলে কেমন? আপনার মতে? বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট নির্ভর। আমি টোটালি আ কেউ একজন সমাজবিজ্ঞানে পড়ছে, কেউ রাষ্ট্রবিজ্ঞানে পড়ছে, কেউ অর্থনীতি পড়ছে, কেউ বাংলা পড়ছে, কেউ ইংরেজি সাহিত্য পড়ছে। কেউ ইংরেজি সাহিত্য বোঝার জন্য সে ইংরেজি সাহিত্য পড়ছে না। সে পড়ছে ৪-৫ বছর পরে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য। এক্সাক্টলি। যে সমাজবিজ্ঞান পড়ছে সে সমাজটাকে বোঝার জন্য সমাজবিজ্ঞান পড়ছে না। রাষ্ট্রকে বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়ছে না। দেশের অর্থনীতিতে আপনার অবদান রাখার জন্য কেউ অর্থনীতি পড়ছে না। সেও সার্টিফিকেটটা পেলে বিসিএসটা দিতে পারবে। তার জন্য পড়ছে। অ্যান্ড বেসিক্যালি আমাদের বেসটাকে স্ট্রং করতে হবে। প্রাইমারি এডুকেশন। আপনার যদি একটা ছোট বাচ্চা থাকে, আপনি ভাববেন কি? অ্যালফাবেট, বর্ণমালা কেউ একজন শিখিয়ে দিতে পারলেই তো এনাফ। কিন্তু কিভাবে শিখাচ্ছেন এটা ম্যাটার করছে। আপনার বাসা-বাড়িতে কয়টা বিজ্ঞানের বই আছে, সেটার উপর ডিপেন্ড করছে আপনার যে শিশু বেড়ে উঠছে ধীরে, ধীরে সে বিজ্ঞানের প্রতি কতটা আগ্রহী উঠবে। এক্সাক্টলি। আমি ছোট থেকে যেটা শিখবো, ছোট থেকে যেটা জানবো, যেটা সেটার দেখবেন, প্রতি তো আমার আগ্রহ জমবে। কারণ একটা ছোট বাচ্চা যার বোঝার মতো বয়স হয়নি, সে কিন্তু তারপরও ওই যে ওইদিকে আপনার একটা ফুলদানি রাখা আছে, সেটার দিকে সে তাকিয়ে থাকবে, সেটা সে অবজার্ভ করবে। স্বাভাবিক। হ্যাঁ? তো সেই জায়গা থেকে মূলত যে প্রাইমারি এডুকেশন আপনি কিভাবে শিখাচ্ছেন? তাকে গলা টিপে ধরে মারধর করে শিখাচ্ছেন? নাকি তাকে ওই যে
আপনার বেশ কিছু বছর দেখলাম যে নেচে গিয়ে শেখায়, ওভাবে শিখাচ্ছেন? নাকি আসলে প্র্যাকটিক্যালি শেখাচ্ছেন? which one? প্র্যাকটিক্যালি শেখানো মানে নেচে গিয়ে হাত ধুলিয়ে আপনার শেখানো, সার্কাসম করে জোকারের মতো। এটা এটাকে আসলে প্র্যাকটিক্যাল শেখা প্র্যাকটিক্যাল না। শেখা না। প্র্যাকটিক্যাল শেখা মানে আপনার মেট্রো স্টেশনে আপনি যখন উঠবেন, মেট্রো ছাড়ার পর আপনি কেন পেছনের দিকে কেন আপনার ধাক্কা একটা খাবেন এবং আপনার পা দুটো যখন আপনি দুপাশে খাড়া করে রাখবেন তখন আপনি ধাক্কাটা খাবেন না। কেন খাবেন না? এই ফিজিক্সটা, এটার কোন থিওরি, এটা কিসের, কোনটার কি বেসিস? আমি তো আবার সায়েন্সের না, জাস্ট বললাম আর কি। তো এটা কেন? এটা প্র্যাকটিক্যালি জানা। এই জিনিসটা তৈরি এটাই তো করতে আসলে হবে। হওয়া উচিত। যেমন নরমালি যদি আমি বলি রসায়ন বা ফিজিক্স যেটাই বলি, সেটা আসলে একেবারে সামনাসামনি দেখে পরখ করার জিনিস। ল্যাবে আমাদের হোক দেশের যেটাই হোক। ল্যাবরেটরি তো নাই। কয়েকটা স্কুল বাদে কোনো ল্যাবরেটরি নেই। তাও নাই হচ্ছে তো। বলতে গেলে হাতে গোনা কয়েকটা আছে। শহরে কিছু স্কুলগুলোতে আছে। হুম, সেটাতেও কিন্তু খুব বেশি যাওয়া আসা হয় না। হুম। আমার মনে আছে যে আমার স্কুলের রসায়ন ল্যাব ছিল একটা। আমি মনে হয় ক্লাস 10 এ ওঠার পর মেবি আমাদের হচ্ছে স্কুলে হইতো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হইতো একটা সময় গিয়ে। তো এরপর মেবি উনারা মানে যারা ছিল আমাদের যে ক্লাসমেটে যারা ছিল, ওরা হচ্ছে এটাকে খোলার দায়িত্ব নিছিল। বাট এর আগে এইটা আমি মনে হয় ক্লাস 3 থেকে আমি স্কুলে পড়ি। মানে ওই স্কুলে 3 থেকে ক্লাস 8 থেকে 9 পর্যন্ত আমি কখনো খুলতে দেখিনি। আমি কখনো খুলতে দেখিনি। আমি দেখতাম যে একটা রুম বন্ধ আছে, ভিতরে অনেক কিছু আছে, কাঁচে মোড়ানো, এরকম একটা অবস্থা। শোপিস। শোপিস। মানে আমাদের ল্যাব আছে বাট ল্যাবেও যাওয়া হ্যাঁ। হয় না, এরকম একটা অবস্থা। এখন প্রাইমারি টিচার যারা আছে, তাদেরকে আপনি কতটা মূল্যায়ন করছেন? তারা কতটা আপনার দক্ষ? তাদেরকে আপনি কিভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন? কতটা সম্মানিত করছেন? সেটাও মূল ফ্যাক্টর। এখন সেই সেক্টরে কারা যাচ্ছেন? সেটা একটা মূল বিষয়। এই যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ে এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি কি প্রাইমারি টিচার হবেন আর আপনি বিজনেস ক্যাডার হবেন, কি হব? বিসিএস ক্যাডার খুব অবভিয়াসলি। স্বাভাবিক। এটা কি মানে লুকানোর কোনো কিছু? না মানে এটা হচ্ছে এটা এখানে। সিস্টেম। কারণ এক্সাক্টলি। আমার স্টেট প্রাইমারি টিচারদেরকে সেভাবে সম্মানও দিতে পারে না, টাকাটাও দিতে পারে না। সে সেক্টরে আপনার মানুষ ঠেকা না পড়ে যায় না। আমি পার্সোনালি কয়েকজন প্রাইমারি টিচারের সাথে কানেক্টেড। তাদের থেকে এরকম শুনছি যে হচ্ছে মানে তাদেরকে আসলে মেয়ে বিয়ে দিতে চায় না। প্রাইমারি টিচার কত টাকা আয় হয়। আমি যদি বলি পার্সোনালি যদি একটা রিক্সাওয়ালার আয় পার ডে, আমি পার্সোনালি কয়েকজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি, সত্যি কথা বলতে। কিছুদিন আগে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছিলাম। সে শুধুমাত্র রাতের ১১টার পর থেকে ১টা পর্যন্ত রিক্সা চালায়। সে ৳১,৫০০ ইনকাম করে পার ডে। পার ডে সেই হিসাব করতে গেলে সে অলমোস্ট না হলেও ৩০ এর উপরে। ৩০ এর উপরে ইনকাম করতেছে। আমি মানে তার হচ্ছে লিভ-টিভ ধরলাম যে সে অনেকদিন হুম, করে নাই। তাও কিন্তু অলমোস্ট ৳৩০,০০০ র উপরে তার থাকতেছে। তো যেই ব্যক্তি রিক্সা চালায় ৳৩০,০০০ ইনকাম করতেছে, সেই সমাজে আমাদের প্রাইমারি যারা এডুকেশনে আছেন, যারা টিচার আছেন, তাদের আমার মতে আরো কম মনে হয়। আমি ঠিক এক্সাক্ট অ্যামাউন্ট জানি না, আরো কম, অনেক কম। দেন প্রাইমারি এডুকেশনের যে সেক্টরটা আছে সেটা তো বললেনই। হায়ার যে এডুকেশন সেটা হয়ে গেছে জাস্ট সার্টিফিকেট নির্ভর, এটা একটু আগে বললাম। তো এখন কি করা যেতে পারে? বেসিক্যালি আপনার যে যে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আমার ছোট্ট একটা দেশ। এই ছোট্ট দেশের সমাজটাকে বুঝতে এত বেশি সমাজবিজ্ঞান আমার দরকার নেই। এত বেশি রাষ্ট্রবিজ্ঞানী দরকার নেই। আমার একদম কোর ডেডিকেটেড সমাজবিজ্ঞানী কিছু সংখ্যক হলেই হবে। বাট আমার মতে হচ্ছে আপনি যেটা বললেন যে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, যারা এটা পড়ছে তারা কি এটা ইমপ্লিমেন্ট করতেছে? এইটাই তো আমি এত বলতে কি বুঝালাম? আমি এত তো বুঝলাম জাস্ট সার্টিফিকেটধারী। যারা আদতে না হতে পারছে সমাজবিজ্ঞানী, না করতে পারছে কিছু। কিন্তু এক্সাক্টলি। যারা আসলে কোর আমি 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 হলে করতাম কি? আমি ক্লাসের মধ্যে ৫০ জনের বেশি আমি নিতাম না। রাষ্ট্রবিজ্ঞানে, সমাজবিজ্ঞানে, অর্থনীতিতে। হ্যাঁ? আমি নতুন কিছু সাবজেক্ট যেটা আমার জব মার্কেটের সাথে যাচ্ছে এগুলো আনতাম। যদি এগুলো জব মার্কেটের জন্য না এই সাবজেক্টগুলো। এগুলো হচ্ছে একটা সমাজকে বুঝার জন্য, রাষ্ট্রকে বুঝার জন্য, অর্থনীতিকে বুঝার জন্য। কিন্তু আমার কোয়ালিটি দরকার, আমার কোয়ান্টিটি নিয়ে আমার এক্সাক্টলি। এই জায়গায় যদি একটু বলি, মানে একটু ইন্টারাপ্ট যদি করি, যে আপনি যে বললেন যে কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না। বাট বাংলাদেশের বর্তমান এডুকেশন সিস্টেম কিন্তু কোয়ালিটির তুলনায় কোয়ান্টিটিতে বেশি আমি প্রাধান্য যত দিচ্ছে। বেশি সার্টিফিকেট ধরিয়ে দিতে পারছি হাতে, তত এক্সাক্টলি। যেমন বেশি। আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম এইচএসসি রেজাল্টের পরপর
যে বর্তমানে বাংলাদেশে এইচএসসি পাস করা যত স্টুডেন্ট আছে তার তুলনায় বাংলাদেশে ওভারঅল ভার্সিটির যে সিট সেটা 70,000 বেশি। আমরা ঘরে ঘরে একদম বিশ্ববিদ্যালয় নিয়ে গেছি। এক্স্যাক্টলি, মানে আমি যদি হচ্ছে মানে ওভারঅল সব এইচএসসি পাস করা যদি ভর্তি করাই ভার্সিটিতে, তাও সিট বাকি তাও থাকবে। সিট বাকি থাকবে। কিন্তু এটা হওয়া উচিত ছিল একদম খুব লিমিটেড, এক্স্যাক্টলি, যার কারণে আপনার কম্পিটিশনটা বেশি থাকবে। আর শুধুমাত্র আপনার ইউনিভার্সিটি কেন্দ্রিক না, আমি ভোকেশনালকে অনেক বেশি স্ট্রং করতাম। এটা উচিত, কারণ এখন কারণ বর্তমানে কিন্তু প্রবাসী যারা আছেন, ভোকেশনাল লাইন থেকে ইয়ে করা হয় বা তাদের কারিগরি শিক্ষা নিয়েই তারা যায়, তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে, তারাই কিন্তু বর্তমানে মানুষকে একটা ভালো ব্যাকআপ দিচ্ছে। গ্যাস, তো সেটা করা উচিত। কিন্তু এখন তাকে যদি আমি জাপানে যখন যাচ্ছি, আমি তাকে যখন জাপানিজ, আমি তাকে সেই ল্যাঙ্গুয়েজটা যখন আমি তাকে দিতে পারতাম, চাইনিজ, মিডল ইস্টে যখন যাচ্ছি, ইউরোপিয়ান কান্ট্রিতে যখন যাচ্ছে, ইতালিতে যখন যাচ্ছে, কথার কথা আর কি, হ্যাঁ, যখন সেই আপনার শ্রমিক হিসেবে যাচ্ছে, ওয়াই অনলি শ্রমিক? কেন আমরা শুধুমাত্র শ্রমিক হিসেবে যাবো। শ্রমিক হিসেবে যাবো? আমি যদি ক্যাপাবল করতে পারতাম, আমরা ম্যানেজার হিসেবে আমরা পাঠাতে পারতাম। এক্স্যাক্টলি, আমার আমার মতে হচ্ছে যারা হচ্ছে এখন ভোকেশনালে পড়তেছে তারাও কি খুব উইলিংলি যাচ্ছে না কিন্তু, কারণ ভোকেশনাল যারা পড়ে তাদেরকে খুব বেশি হচ্ছে একটু নিচু করে দেখা হয়, হুম। খারাপ স্টুডেন্ট তারা এই জন্য যাচ্ছে, বা তাদের পক্ষে হচ্ছে ভালো ভালো ভার্সিটি যাওয়া পসিবল না, ভালো ভালো সায়েন্স না পসিবল না, কমার্স না পসিবল না, সেই জন্য তারা ভোকেশনালে যাচ্ছে, এরকমটা বলা হয়। এই জিনিসটা এই জিনিসটা কেন কিন্তু Yes. হচ্ছে? এখন সেই জায়গায় আমার মনে হয় টোটালি আপনার ভোকেশনালকে আর স্ট্রং করা দরকার। অ্যান্ড আমি করতাম কি, আমি ইউনিভার্সিটির সংখ্যা কমিয়ে এনে আমি বিজনেস স্কুল কিছু খুলতাম। ২ বছর ২ বছরের জন্য আপনি যদি কিছু কোর্স চালু করেন একদম বিজনেস সেক্টরের জন্য, আপনি জাপানিজ একটা কর্পোরেট কোম্পানির সাথে আপনি ডিল করবেন। আপনি ইংলিশটা শিখছেন ছোটবেলা থেকে, তাও আমতা আমতা। আমরা ইংলিশ শিখছি কি? আমরা ইংলিশ শিখছি হচ্ছে এবিসিডি, দেন গিয়ে শিখলাম হচ্ছে গ্রামার, দেন গিয়ে শিখলাম হচ্ছে মুখস্থ যেটা এক আর কি। কথায় বলতে গেলে, হ্যাঁ। আমরা এরকম অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ। যারা ইংলিশে এ প্লাস পাইছে ঠিকই, কিন্তু ইংলিশে এক লাইন কথা বলতে পারে না, বা ১ মিনিট কথা বলতে পারে না। আমাদের বিজনেস যেহেতু আপনার জাপানের দিকে যাচ্ছে, চায়নার দিকে যাচ্ছে, আমাদের বিজনেসটা আপনার বিভিন্ন যে সকল দেশের দিকে যাচ্ছে, আমার মনে হয় আমাদের শুধুমাত্র একটা ভাষার দিকে থাকা উচিত। না, একটা ভাষার দিকে আমাদের না থেকে, ইংলিশের দিকে শুধুমাত্র একদম ঝুঁকে না থেকে, আমাদের মানে মাল্টিপল ভাষাগুলো Yes, শেখা উচিত। কারণ আমি আর জাপান এক না। আমার জাপানকে দরকার ইন ফিউচার, আমার চায়নাকে দরকার ইন ফিউচার। সো বিজনেস পারপাসে দরকার ল্যাঙ্গুয়েজগুলো। এক্স্যাক্টলি, আমি যদি তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে না পারি, যেমন জাপানে হচ্ছে আমি যতটুকু জানি তারা ইংলিশটা এতটা হচ্ছে। এখন হয়তো বা অনেকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য আর কি বলতে পারে, তারা কেন শুধুমাত্র আমি কেন জাপানে শিখব, তারা বাংলা শিখলে তো পারে, এই কথাগুলো অনেকে বলতে পারে। এটা তো আসলে না, মানে না, সম্ভব না, না। না, সম্ভব না। সম্ভব না বিষয় না, এটা না। বিষয়টা হচ্ছে আমার তাদেরকে দরকার বেসিক্যালি। এক্স্যাক্টলি, অ্যান্ড আমার ইকোনমি দাঁড়িয়ে আছে টোটালি বিভিন্ন কান্ট্রির উপর। সো আমাদের মানে একটা পোর্টফোলিওর দিকে যাওয়া উচিত। পোর্টফোলিও হয়তোবা জানেন আপনি নিজেই। হ্যাঁ, business এর। পোর্টফোলিও এটা হ্যাঁ। বুঝতে পেরেছি। তো এটাই আসলে আমি যদি হচ্ছে যেমন জাপানি বলতেছিলাম যে হচ্ছে জাপানি ল্যাঙ্গুয়েজ আমি পারি না। ওরা কিন্তু হচ্ছে ইংলিশ তেমন অনেকেই মানে যারা হচ্ছে তারা একেবারে পারে, সাধারণ মানুষ তারা যারা, পারে না। সাধারণ মানুষ তারা ইংলিশ শিখেই না। হুম। বা আমি স্প্যানিশ কথা যদি বলি, যারা স্পেনে থাকে বা সামথিং, যারা স্প্যানিশ যেই হচ্ছে ভাষাভুক্ত যে দেশগুলো, তারাও কিন্তু ইংলিশ অতটা পারে না। না, এটা হ্যাঁ, এখন অনেকের কাছে এটা আবার ক্লিয়ার করা দরকার। এটা মূলত সবার জন্য উন্মুক্ত এটা বলছি না। মানে যারা হচ্ছে বিজনেস সেক্টরে তাদের দরকার। এই যারা ল্যাঙ্গুয়েজ, চায় yes, আসলে। যারা চায়, এক্স্যাক্টলি, যারা বিজনেস সেক্টরে যারা ভালো করবে, যারা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে, অর ইন্টারন্যাশনালি তারা একটা ডিল করতে চায় একটা কোম্পানির সাথে, তাদের মানে এইগুলো থাকা উচিত। এখন আপনি কিসে পড়াশোনা করছেন? আমি বিবিএতে পড়া। বিবিএ তে হয়তোবা এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখন কোন ইয়ারে আছেন আমি জানি না। তো মানে যতদূর আপনি পড়েছেন এখন পর্যন্ত কোন একটা কোম্পানিতে গিয়ে কিভাবে আপনার অ্যাপ্রোচ করা, আপনার কিভাবে কর্পোরেট লাইফ কেমন, মানে কিভাবে ডিল করতে হয়, এটা মানে প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা এক কথায়, সেটা কি আপনি অবভিয়াসলি না। আমার মনে আছে যে হচ্ছে আমি যখন বিবিএতে আবার একটা কোর্স ছিল, বিজনেস কমিউনিকেশন নামে একটা কোর্স। সেই কোর্সে আমাদের শেখা উচিত কি বিজনেস কমিউনিকেশন মানে কি, আমি বিজনেসে কিভাবে হচ্ছে কমিউনিকেট করবো একজন আরেকজনের সাথে প্র্যাকটিক্যালি। সেই জায়গায় হচ্ছে আমাকে কি শেখানো হয়েছে, বিজনেস কিভাবে আমি চাকরি পাবো, কিভাবে ইফেক্টিভ সিভি মেক করতে হবে, কিভাবে জব মার্কেটে আমি সবার থেকে আলাদা হব, হোয়াই আমি বিজনেস
সবার বিজনেস মানে প্ল্যান এটা হচ্ছে একদম থিওরিটিক্যাল। আপনি থিওরিটিক্যাল yes, অবভিয়াসলি কিন্তু আপনার এটা কমিউনিকেশন। আপনার কোর্সটার নাম কি ছিল? বিজনেস বিজনেস কমিউনিকেশন কমিউনিকেশন। ওকে। আপনাকে তো পাঠানো উচিত ছিল আপনার বসুন্ধরা আর্কিউজ থেকে শুরু করে বড়, বড় এক্স্যাক্টলি গ্রুপগুলোতে, মেঘনা গ্রুপ এগুলোতে। রাইট অর রং? মানে তাদের এমডি, সিইও তাদের সাথে কিভাবে আপনি ডিল করবেন অর ধরেন যে ম্যানেজার লেভেলে কিভাবে আপনি ডিল করবেন আ এগুলো। আপনি এক্স্যাক্টলি কয়টা ফ্যাক্টরি আপনি পরিদর্শন করেছেন? বা আপনার একটাও না এখন পর্যন্ত একটাও না ওকে, এই যে মানে আমি বিষয়গুলো এডুকেশন রিলেটেড বলতেছি মানে এডুকেশন রিলেটেড এখন পর্যন্ত একটাও না একটাও না। আপনি টোটাল পুরো ৪-৫ বছর আপনি পড়বেন বিবিএতে, এমবিএ করবেন। কিন্তু আপনি টোটালি জীবনেও কি একটা ফ্যাক্টরি আপনি জীবনে কি এটা দেখেন নাই, তাও চোখে কয়েকটা দেখেন নাই। ভার্সিটি আছে যারা কিনা এরকম হচ্ছে ফ্যাক্টরিতে যায় হ্যাঁ, কয়েকটা ভার্সিটি ছাড়া কিন্তু কয়েকটা। যায়ও না এটা কিন্তু এটা ম্যান্ডেটরি হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি হ্যাঁ? তো হোয়াটএভার। এখন এই যে আমার মনে হয় যে আমার দেশে কম্পিউটার অপারেটর হওয়ার জন্য এই সেক্টরে জব করার জন্য আমার গ্র্যাজুয়েট দরকার নাই। আমি যদি বলি হচ্ছে এখন আমরা ইন্টার বাদ দিলাম আমি 10 পর্যন্ত যদি বলি আমার এখনো মনে আছে আমার একটা স্টুডেন্ট ছিল এরকম আমি এক টাইম পর্যন্ত হচ্ছে করাতাম টিউশন করাতাম তখন একটা আমার একটা স্টুডেন্ট ছিল এরকম তার বই আমি দেখলাম যে হচ্ছে আমি আরো 10 বছর আগে বা 5 বছর আগে 6 বছর আগে আমি যে আইসিটি বই পড়ে আসছি সেই আইসিটি বই এখন পর্যন্ত আছে দুনিয়া 5 বছরে কই চলে গেছে 10 আর বছরে এখন কই চলে পর্যন্ত গেছে গ্যাস এই বিষয়টা এই বই আমার যতটুকু মনে পড়ে যে এই বইটার লেখা হয়েছিল বা এই বইটা আনা হয়েছিল 2010 সালে আমি যদি ভুল না করে থাকি বা হুম, এরকম টাইমেই তো এখন 2025 সাল অত 15 বছর ধরে এই সেম বই আমাদেরকে পড়ানো হচ্ছে 15 বছর আগে আমাদের দেশ কই ছিল 15 বছর আগে আমার বিশ্ব কই ছিল এখন ওই বই আপনার হচ্ছে কিভাবে এক্সেল ইউজ করতে হ্যাঁ, হয় এটা শেখানো গ্যাস। আমি বাংলা, ইংলিশ, লিটারেচার এই ডিপার্টমেন্টগুলোকে সাবজেক্টগুলোকে আ আমি ছোট করছি এমন না। তো এই সাবজেক্টগুলোতে পড়ে কয়জন লেখক সাহিত্যিক হয়েছেন? না এক্স্যাক্টলি কতজন জানেন জানেন তো না ঠিকভাবেই তো জানেন না না? তো এগুলো যদিও আপনার লেখক সাহিত্যিক তৈরি করার কারখানা না, অনেকে বলবে। হ্যাঁ? অনেকেই কথাগুলো টোটালি এটার তো একটা পারপাস থাকবে এই সাবজেক্টগুলোতে। কিন্তু সেই পারপাসটা কি আসলে সার্ভ করা হচ্ছে? হচ্ছে না। আপনার বাংলা সাহিত্য কি আরো সমৃদ্ধশালী হয়েছে? আপনার কি মনে হয় হচ্ছে? না না এখন বাংলা সাহিত্য আমরা বা সাহিত্য ইংরেজি কজন পড়ি এখন বা ইংরেজি সাহিত্যকে আমরা কোনোভাবে কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি? না বাংলাদেশ থেকে এত ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ইউনিভার্সিটিগুলোতে। মানে আ সা ইংলিশ ইংলিশ লিটারেচারকে আমরা কোনোভাবে বলেছি যে আমাদের তরফ থেকে এই নাও। এই কন আমরা এটা কন্ট্রিবিউট করলাম। হয়নি এটা এটা এখন হয়নি? পর্যন্ত হয়নি কিন্তু আমরা করছি কি? আমরা বিসিএস ক্যাডার তৈরি করছি। অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন হয়ে গেছে একটা জাস্ট বিসিএস এর একটা মাধ্যম, চাকরির একটা মাধ্যম। আপনি চাকরি পাওয়ার জন্য গ্র্যাজুয়েট হতে হবে, আপনার মাস্টার্স পড়তে হবে, তাই আপনি পড়ছেন। দ্যাটস ইট। এক্স্যাক্টলি আমাদের সবার ভাবনা চিন্তা এখন হচ্ছে এবং চাকরি নিয়ে এবং এই যে স্টেট আমার পেছনে যে ইনভেস্ট করছে, টোটালি সে ইনভেস্ট থেকে কি প্রফিট আসছে না আসছে সে টোটালি জানে না, সে দেখতেও চায় না। হ্যাঁ? সে অডিটটা সে দেখতে চায় না। অর্থাৎ আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি হলে যে লাইটটা চালাচ্ছি, আমি হলে যে ফ্যানটা চালাচ্ছি, আমি যে সিটে ঘুমাচ্ছি, আমি যে খাবার পানিটা খাচ্ছি, এগুলো টোটালি কে দিচ্ছে? টাকা। সরকার থেকে দিচ্ছে স্টেট দিচ্ছে। এখন আমি যে সমাজবিজ্ঞানে পড়ে, আমি তো সমাজবিজ্ঞান স্টুডেন্ট। আমি সমাজবিজ্ঞানে পড়ে আমি এই সেক্টরে, এই ডিসিপ্লিনে আমি কি কন্ট্রিবিউশন আমি রাখলাম, সেটা কি স্টেট আমার ৫ বছর পরে দেখবে? দেখি নেই এখন পর্যন্ত কারণ দেখেনি সে কারণ কি? সে জানে যে এই সেক্টরের পরে আমি কোথায় যাব? জবে যাব বিসিএস দিব, বিসিএস ব্যাংকে যাব, ব্যাংকে চাকরি করব। একটা সেন্ট্রাল লাইব্রেরিতে আপনার ম্যাক্সিমাম পড়াশোনা করছে কিসের উপর? কি জন্য? বিসিএস এর জন্য অডিটর। সো টোটালি হ্যাঁ, বিসিএস এর জন্য পড়বে না এমন না। কিন্তু টোটালি কি করতে হবে? ব্যাপারটা কি আসলে আমি যেটা দেখি নরমালি যে মানুষজন এখন হচ্ছে বিসিএস তারপর হচ্ছে সরকারি চাকরির দিকে বেশি ঝুঁকে আছে তো এটা তো আসলে চেঞ্জ করা উচিত আমাদের জায়গা থেকেও চেঞ্জ করা উচিত আমি যদি আমার জায়গা থেকে হচ্ছে বলে থাকি যে আমার বিসিএসসি হইতে হবে বিসিএস ক্যাডারি হইতে হবে অথবা আমার সরকারি চাকরি পেতে হবে তাহলে তো হবে না আমি সবাই যদি চাকরির পিছনে দৌড়াই চাকরিটা থাকবে কোথায় এটাই তো এখন টোটালি
মার্কেট বেসড করতে হবে পড়ালেখাটাকে, এটাও ট্রু। আবার এই যে এই ডিসিপ্লিনারি সাবজেক্ট যেগুলো আছে, এগুলো আপনার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তার যে পারপাসটা আছে সেটা সার্ভ করতে পারে সেভাবেই তৈরি করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ব্যাচেলর যেহেতু আমরা কথা বলছি, তো সেই জায়গায় হচ্ছে অন্যান্য দেশগুলোতে যেটা হয় যে পার্ট টাইম জব একটা অপরচুনিটি থাকে। আমাদের দেশে কিন্তু এরকম পার্ট টাইম জবের অপরচুনিটি নাই। নাই। প্রাইভেটেও নাই, পাবলিকেও নেই। হুম। আমাদের পার্ট টাইম জবের কথা যদি বলি, আমাদের সপ্তাহে ৭ দিনই ক্লাস থাকে বা ৫ দিনই ক্লাস থাকে, ৬ দিনই ক্লাস থাকে বা ওয়ার্কিং ডে করতে আমাদের ক্লাসই থাকে। তো অন্য দেশগুলো যে দেখা যায় যে হচ্ছে একটা আওয়ার বেসিস করে দিয়ে দিচ্ছে যে তোমরা জব করো, তোমরা পার্ট টাইম জব আপনার করো। ক্লাসগুলো কেমন থাকে বলেন তো? সকালে একটা থাকে, ৪টা সকাল একটা থেকে ৪টা থাকে। থেকে থাকে এরকম। মাঝখানে আপনার টোটালি এদিকেও যেতে পারছে না, ওদিকে যেতে পারছে না। আমার ক্যাম্পাসে থাকা লাগতেছে, আড্ডা দিচ্ছি, Yes. এরকমই করা লাগছে। তো এই জিনিসগুলো তো আসলে শেষ করা উচিত। যেমন আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে হচ্ছে নারীদের হলে যাওয়া নিয়ে। নারীদের হলে যায় কখন? লাস্ট টাইম হচ্ছে ১০টা। তো ১০টায় যে ব্যক্তি হলে যাবে সে কিভাবে হচ্ছে পার্ট টাইম জব করবে? সারাদিন হচ্ছে আমার ক্লাস থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ক্লাস থাকে। সকাল ৮টা একটা ক্লাস, ৪টা একটা ক্লাস, দেন আমার সন্ধ্যার পর আমি ফ্রি। হুম। এখন আমার জানার মতো বেশ কিছু কোম্পানি আছে যারা হচ্ছে পার্ট টাইম জব অফার করতেছে। তারা এই ব্যাপারগুলো দেখে দেন তারা হচ্ছে সন্ধ্যার পর থেকে হচ্ছে একটা পার্ট টাইম জবের অপরচুনিটি দিচ্ছে। কয়েকটা কোম্পানি আছে আমি চিনি। তো তারাও কিন্তু মোটামুটি ৬টা থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা বা ১১টা পর্যন্ত একটা টাইম দেয়। তো সেই জায়গায় যে ব্যক্তি হলে থাকে, যেই স্টুডেন্টটা হলে থাকে, সে কিভাবে হচ্ছে পার্ট টাইম জব করবে? আর এর পাশাপাশি হলে থাকবে? তার লাস্ট টাইম তো ১০টা বাজে। আর বাংলাদেশে আমি যদি বলি যে ১০টা না, লাস্ট টাইম হচ্ছে ৮টা, মানে জবের লাস্ট টাইম হচ্ছে ৮টা। সে ৮টা বাজে অফিস শেষ করে উত্তরা থেকে সে ঢাকা ভার্সিটিতে আসবে। পসিবল এটা? ২ ঘন্টায় পসিবল এটা? পসিবল না। তো ওটা যেহেতু হচ্ছে সড়কের ব্যাপার, সেটা আমি এখন না বলি। বাট এই যে ১০টা বাজে যেটা বেঁধে দেওয়া ব্যাপার, এইটা কতটা যৌক্তিক? এটা টোটালি আপনার অযৌক্তিক বলে আমার মনে হয়। হ্যাঁ? এবং আপনার যে সেফটির বিষয়, তার মানে আপনি মানে ইনডিরেক্টলি বলতে চাচ্ছেন যে আপনি টোটালি পুরো ক্যাম্পাসটাকে আপনি সেফ ক্যাম্পাস এখন করতে পারেন নাই ১০৪ বছরে। অর্থাৎ নারী, ফিমেল স্টুডেন্ট তার হলের গেটের বাইরে এক পা পর্যন্ত কি সেফ না। সেফ না। আপনি বলছিলেন এই একটা দোষটা ইন্টারভিউতে কার? এরকম যে এই দোষটা না, না, এই দোষটা কার? অবভিয়াসলি আমাদের সরকারও প্লাস প্রশাসনের। প্রশাসনের। এই দোষটা কি তার? মানে ফিমেল স্টুডেন্টের? না, না, তাহলে আপনি তাকে কেন বন্দি করে রাখছেন? এক্সাক্টলি। ওকে? এখন এটা নিয়ে আবার কথা আসবে যে সে কেন সারা রাত বাইরে থাকবে? এত স্বাধীনতা কেন তাকে দিয়ে? তাকে কি হবে? ভাই মানুষ, আপনার অনেকের অনেক জব পারপাস আছে। আপনার অনেকে টিউশন করে। আপনি মগবাজার টিউশন করেন। রাতে ৯ টায় আপনি মানে টিউশন শেষ করে আপনার মগবাজার থেকে অনেক সময় জ্যাম পড়তে আপনি ১০ টার মধ্যে নাও ঢুকতে পারেন। আবার ঢোকার ক্ষেত্রে আবার এখানে আবার খুব জটিলতা। অনেক কমপ্লেক্স বিষয়। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি স্টুডেন্ট এখানকার। সেটা আবার বলবে যে আগে থেকে ইয়ে দেয়া আছে কিনা, পারমিশন। পারমিশন নেওয়া আছে কিনা। ভাই আমি কি আমি যে জ্যামে পড়বো আজকে, এটা কি আমি গতকাল আমি জানতাম? অবভিয়াসলি না। এটাই হয় আসলে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে এখন জব মার্কেটে বলেন বা আমাদের এডুকেশন সিস্টেমে বলেন, এটা ভালোভাবে ইমপ্যাক্ট ফেলতেছে। আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু হচ্ছে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি না। আমি যদি আমার জায়গা থেকে বলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি না। তো হুম। সেই জায়গায় হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমি আমার নিজেকে তৈরি না করব? যেমন আমি তো বেসিক্যালি যদি বলি সেক্ষেত্রে ক্যাম্পাস রিপোর্টার একটা আছে। আর টোটালি আমার যে এই যে টোটাল জার্নালিজম যে সেক্টর, আমার জার্নালিজমে কাজ করার অনেক বেশি ইচ্ছা ছিল। তো আমি এটা মনে হয় অনেকভাবে নিয়োগ হয়, অনেক ক্যাম্পাস সাংবাদিকতা করে অনেকে পড়াকালীন। বাট টোটালি যেগুলো আপনার আহ, অনেক বিষয় আছে যেটা আপনি করতে পারেন, কিন্তু আপনার দরকার তারা চাই গ্র্যাজুয়েশন। কেন চাই? তার অনেক রিজন আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনি টাইমটা দিতে পারবেন না ওভাবে। এক্সাক্টলি। হুম। তো সেই জায়গায় যদি আমি একটু বলি যে হচ্ছে বাংলাদেশের মানে পার্ট সিস্টেমটাকে, টাইম জবের ক্ষেত্রে বললাম, এটা একদম নর্মাল জবের ক্ষেত্রে না, পার্ট টাইম জব পার্ট টাইম জবের ক্ষেত্রে এক্সাক্টলি। অনেক আর ক্ষেত্রে। অনেক কোম্পানি কিন্তু পার্ট টাইম জব অফার করতেছে না। হুম। ফুল টাইম জব অফার করতেছে। হ্যাঁ, কিছু জিনিস হচ্ছে চাইলে করতে পারে স্টুডেন্টরা। বাট এই জায়গায় যেমন অনেক জব আছে এরকম যে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা ১টা পর্যন্ত ফুল টাইম জব। বাট একটা স্টুডেন্ট কিন্তু চাইলে করতে পারে এটা। হুম। চাইলে করতে পারে, সে যদি সবকিছু ম্যানেজ করতে পারে তাহলে।
কিন্তু আমাদের সিস্টেমটা যেমন এই যে বললাম ১০টার মধ্যে হচ্ছে হলে থাকতে হবে। যে ব্যক্তির অফিস শেষ হচ্ছে ১২টা বা ১টার দিকে, সে কিভাবে হচ্ছে ইয়াতে হলে যাবে? কোথায় থাকবে সে রাতে? এমন তো না যে হচ্ছে সে সারারাত হচ্ছে ক্যাম্পাসের বাইরে থেকে যাবে। এটা তো পসিবল না। কারণ সব ক্যাম্পাসটাও তো নিরাপদ না। অবশ্যই। যেমন অনেকেই আবার এই ক্যাম্পাস রিপোর্ট করতে গেলে কিন্তু অনেকে আপনাকে আমি যেটা দেখলাম যে আপনাকেই বলতেছে যে হচ্ছে আ এই দায়িত্বটা কি আপনার? এই দায়িত্ব কি ডাকসুর? দায়িত্ব কি ডিউর? দায়িত্বটা অবশ্যই ডাকসুর। অবশ্যই আমার মতে অবশ্যই আপনি হচ্ছে এক জায়গায় হচ্ছে স্টুডেন্ট প্রতিনিধি। আপনার ক্যাম্পাস আমি যদি বলি আমি এটাও যেটা বলছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি আ স্টুডেন্ট আমি চাইবো না যে আমার ভার্সিটির ভিতর কেউ আইসে হচ্ছে ইয়ে করুক, মাদক বিক্রি করুক। কেউ এসে হচ্ছে ফেরি করুক। না, বেসিক্যালি হচ্ছে মানুষ যারা কথাগুলো বলছে, আমি আবার ওই জায়গায় ফিরে যাচ্ছি। একটু হালকা বলে নিই। আসলে আ মানুষ আসলে ডাকসুকে দেখে নাই। এক্সাক্টলি। মানে যার কারণে এটার মানে তার ফাংশন কিভাবে করবে, কিভাবে কাজ এটা দেখে নাই। আর তার উপর দেখছে যে সর্বমিত্র চাকমা ছেলেটা ছোটখাটো, সে হচ্ছে ছাত্র। ছাত্র হয়ে এই কাজটা কেন করবে? কিন্তু মূলত এক্সাক্টলি। তারা এটা মানে এখনো উপলব্ধি করতে পারছে না যে তার কাঁধে একটা দায়িত্ব এসে পড়েছে। আমাদের হচ্ছে এই জায়গাটাতে আমার একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার উপর যেইভাবে হচ্ছে আমরা খুব বেশি আম ফোকাসড, খুব বেশি আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি তাই বিশ্বাস করি। হুম। আমরা এরকম অনেক ইস্যুস আছে। আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি যে হচ্ছে কেউ ভিকটিম রোল প্লে করতেছে। আমরা খুব সহজে তাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছি। কেউ হচ্ছে আ ফেক একটা ভিকটিম রোল প্লে করতেছে তাকে সাপোর্ট দিচ্ছি। পরে গিয়ে দেখা যায় যে হচ্ছে কি সে আসলে ভিকটিম না, সে আসলে নিজে হচ্ছে এই সমস্যাটার মেইন হোতা। হ্যাঁ, অনেকে দেখলাম যে গুম হয়, হ্যাঁ? পরে পরে গিয়ে দেখা যায় যে নাটক একটা। সেটাই। আবার হচ্ছে রিসেন্টলি আরেকটা জিনিসের কিছুদিন আগে একটা রেলওয়ের একটা কাহিনী আসলো ফেরিওয়ালা নিয়ে সামথিং। ওটাও কিন্তু অনেকটা মানে অনেকে অনেক রকম কথা বলতেছে। তো সে কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি কি হইছে। তো এই জায়গা থেকে আপনি কি বলবেন? আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া যে আমরা এত মাতামাতি করি, সেটা আসলে কতটা যৌক্তিক? বেসিক্যালি হচ্ছে আরবান লাইফটা হচ্ছে এমন, হ্যাঁ? আপনার লাইফটা খুব কমপ্লেক্স। অ্যান্ড আপনার কাছে আপনার লাইফটাকে কন্ট্রোল করছে কে? টাইম, তাই হ্যাঁ? টাইম। আপনি জাস্ট টাইমের উপর নির্ভর করে খাচ্ছেন, টাইমের উপর নির্ভর করে আপনি কথা বলছেন, টাইমের উপর নির্ভর করে আপনি সবকিছু করছেন। যার কারণে যার কারণে কি হয়? আপনার লাইফটা খুব কমপ্লেক্স। এবং এই কমপ্লেক্স লাইফ অ্যান্ড সাইকোলজি আপনার টোটালি মানুষকে আপনার খুব তাড়াতাড়ি জাজ করতে শেখায়। ওকে? তো যার কারণে আপনি খুব তাড়াতাড়ি আপনার এক্সপ্রেশনটা শেয়ার করেন। আবেগটা খুব তাড়াতাড়ি দেখান। সেটা তো আমাদের আসলে উচিত না। আমাদের আসলে পুরো ব্যাপারটা জেনে না, তারপর উচিত কমেন্ট না করা বলতে উচিত। কি, এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে আমরা খুব তাড়াতাড়ি আসলে জাজ করি। খুব তাড়াতাড়ি আসলে আমরা আবেগটা দেখাই। খুব তাড়াতাড়ি আমরা সিম্প্যাথিটা দিই। মানে রায়টা খুব তাড়াতাড়ি দিই আরকি, যে সাথে রায়টা দিয়ে ফেলি। এক্সাক্টলি সেটা আসলে আমাদের উচিত না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম যদি ঠিক হয়ে যায়, আসলে এটাও আমাদের আসলে ঠিক হয়ে যাবে মনে মনে হয়। আ না, আসলে অনেক সাইকোলজিক্যাল অনেক ব্যাপার থাকে। অনেক বিষয় বাট থাকে। এটা আমার মনে হয় কি যে আমি যদি হচ্ছে মানুষ সম্পর্কে জানি যে আমার একটা যদি হচ্ছে বোধ শক্তি থাকে যে হচ্ছে এই মানুষটা আমি যারা দেখতেছি তার যেমন আমরা প্রায় সময় দেখি যে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয় এক সাইডের একটা সে থাকে। এক সাইডের সে নিয়ে আমরা হচ্ছে পুরা ওই অপর সাইডের মানুষটাকে জাজ করি। আমার যদি ওয়েল এডুকেশন থাকে, আমার যদি ওয়েল ভাবে হচ্ছে আমি এডুকেশনটাকে আমি আমার নেই। কাঁচা মাথায় একটা কথা বলি, আপনি যে বিষয়টা বুঝাতে চাচ্ছেন। বিষয়টা মূলত হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি জাজ করি। এটার কারণ কি? এটা মানে আমরা আম খুব সহজ সরল এবং গ্রামীণ জীবনে আমরা হচ্ছে আধুনিক হয়ে গেছি। মোবাইল ফোনটা আমাদের হাতে চলে এসেছে। এবং সহজ সরলভাবে আমরা সবকিছু মানে কি দেখি। করছি? দেখছি তো, এবং খুব মানে বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়টা। একদম গ্রামীণও না, একদম কি মডার্নও না। শহরেও না। একদম যার কারণে কি এটা কি অন্তর্বর্তীকালীন সময়। এবং এই সময়ে আপনি মানসিকভাবে কি সহজ সরল, কিন্তু আপনার সময়টা কি মডার্ন, খুব মডার্ন, কমপ্লেক্স। কমপ্লেক্স এক্সাক্টলি। তো অনেক তো হচ্ছে কথা বললাম ন্যাশনাল ইস্যু নিয়ে, ডাকসু ইস্যু নিয়ে। এখন একটু পার্সোনাল কথায় যাই। আ আপনার হচ্ছে এই যে সুন্দর করে হচ্ছে কথা বলেন, গুছিয়ে কথা বলেন। সেই জায়গায় যদি একটু যাই, কিভাবে এটা মেইনটেইন করেন বা কিভাবে এটা শিখলেন বা কিভাবে আয়ত্ত করলেন? আ সুন্দর করে গুছিয়ে কথা বলার বলতে আ এক্ষেত্রে আ যদি নরমালি বলি, তাহলে সেক্ষেত্রে আ খুব বেশি সুন্দর করে কথা বলি বলে আমার মনে হয় না। কারণ অনেকে আছে। কিন্তু তাদের সাথে কোনো কম্পিটিশন নেই। কারণ আমি কোনোভাবে কম্পিটিশন করে চলি না কারো সাথে। আ I don't care কে কতটুকু উপরে গেল। আমি যদি ১০ সিঁড়ি উপরে উঠতে পারি, that's enough for me। কে ১০০ সিঁড়ি উপরে উঠলো আমার দেখার দরকার নেই, আমি এমন।
হ্যাঁ এক্স্যাক্টলি। আমার লাইফটাই ভালো। আবার আপনি যেটা বলছেন যে সুন্দর করে কথা বলা, আমার কাছে মনে হয় আমি নর্মালি কথা বলি। বাট দ্যাটস হ্যাঁ, ইট। আপনি কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলেন। এটা আমার আমি যখন থেকে আপনাকে দেখছি, যদিও অবশ্য মিডিয়া থেকে ১ম দেখা। আজকে হয়তো সামনাসামনি ১ম দেখা। বাট আগে থেকে দেখছি যে আপনি খুব গুছিয়ে ব্যাপারগুলো সামাল দিয়ে কথা বলেন। এটা খুব ভালোই লাগে আসলে। অনেকেই বলে যে অনেকেই আমার সঙ্গে কথা বলতে পারি না ঠিকভাবে। আমি অনেক সময় ওইরকম এক্সপ্রেশন দিতে পারি না। তো সেই জায়গায় আসলে এই জিনিসটা মেইনটেইন করাটা খুব বেশি জরুরি। মানে আপনি সবসময় হেসে কথা বলেন। তো এমন কি কোনো সিচুয়েশন হইছে যে হচ্ছে এই হাসিটা ধরে রাখা যায় নাই বা হাসিটা ধরে রাখা যায় না। হাসি নিয়ে একটা কথা বলি। হাসি হচ্ছে একটা মারাত্মক একটা জিনিস। আপনি মুহূর্তের মধ্যে একজনকে খুব খুশি করতে পারবেন এই হাসি দিয়ে। আপনি মুহূর্তের মধ্যে একজনকে পুরো আপনার এই হাসির জন্য একজন ঘাবড়ে যাবে। এক্সাক্টলি। ধরেন যে আপনি একজন পুলিশ অফিসার, আপনি ইন্টারোগেট করছেন একজন অভিযুক্তকে। হ্যাঁ? অভিযুক্ত হঠাৎ করে একটা হাসি দিল। আপনি কিন্তু ঘাবড়ে যাবেন। কেন স্বাভাবিকভাবেই, হাসলো? স্বাভাবিকভাবেই। হ্যাঁ, সে ভয় পেল না কেন? বুঝছেন? হাসি এমন একটা মারাত্মক জিনিস। আর হাসি ধরে না রাখার মানে এরকম কোনো সিচুয়েশন আসছে কিনা? আমার লাইফের ফিলোসফি হচ্ছে, লাইফ হচ্ছে আপনার আইসোসি মনিটরের মতো। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এই আপ ডাউন মানে কি? দ্যাট মিনস ইউ আর অ্যালাইভ। এক্সাক্টলি। মানুষের লাইফে যত আপ ডাউন থাকবে, আমার মনে হয় এটা কি করা উচিত? এনজয় করা উচিত। এনজয় করা উচিত। আর লাইফ যদি আপনার এক ধরনের হয়ে যায়, সরলরেখা, দ্যাট মিনস ইউ আর ডেড। এক্সাক্টলি। আমি আমি আপনি বলতেছিলেন যে হচ্ছে আপনি আম শুরুতে যখন হচ্ছে ডাকসুতে ইলেকশন করতে আসলেন, আপনার ফ্যামিলি থেকে অনেকটা হচ্ছে সাপোর্ট দেয় নাই বা সামথিং এরকম ছিল। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু ৯ তারিখ পর্যন্ত টিকে ছিলেন। তো অবভিয়াসলি ওই জায়গাটাতে কিন্তু অনেক বেশি হচ্ছে প্রবলেম ফেস একটু করছেন। ডাউন ছিল। ডাউন ছিল বা অনেক প্রবলেম ফেস করছেন। বাট আমি যতটুকু দেখলাম যে হচ্ছে আমি মিডিয়াতে বা আমরা সবাই দেখছি এটা, যে তখনও কিন্তু আপনার মুখে হাসিটা ছিল। তো এই জিনিসটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ধরে রাখাটাও। সো যারা ধরে রাখতে পারে তারা আসলে অনেক বেশি এগোতে পারে। যেমন আমি যদি আমার পার্সোনাল কথা যদি বলি, উম আমার জাস্ট আমার মুখের গম্ভীরতার কারণে হচ্ছে অনেকেই ভাবে যে আমি খুব বেশি রাগী বা সামথিং এরকম। আমার অফিসে আমার যে হচ্ছে বিজনেস পার্টনার বা আমার যে হচ্ছে সিইও, সে দেখা যায় যে হচ্ছে আমার থেকে বেশি রাগে অ্যাকচুয়ালি। বাট শুধুমাত্র তার এক্সপ্রেশনটা একটু ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে একটু হেসে কথা বলে। দ্যাটস ওয়াই সে মোটামুটি অনেকেই ভাবে যে সে একটু ফ্রেন্ডলি হয়তো সামথিং। বাট আমাকে মনে করে আমি খুব বেশি রাগী। সবাই আমার সাথে কথা বলতে একটু ভয় পায়। এটাই মনে করে। আচ্ছা। তো জাস্ট কেন? আমার মুখে হাসি থাকে না। আমি একটু সিরিয়াসলি কথা বলি। আর অনেকেই ভাবে যে আমি খুব বোরিং। তো এইজন্য আসলে এই হাসিটা আসলে বের করা খুব বেশি জরুরি। আমার আসলে শেখা উচিত আপনার কাছ থেকে। তো সেই জায়গায় যদি একটু আরেকটু পার্সোনাল কোয়েশ্চেন করি, সেটা ওকে। হচ্ছে আপনার জীবনসঙ্গী নিয়ে মেইনলি। আ কেউ কি আছে এরকম? আ সঙ্গিনী মানে সঙ্গিনী, হ্যাঁ, ওকে, সঙ্গিনী, অবভিয়াসলি সঙ্গিনী। ওকে, স্ত্রীলিঙ্গ। অবভিয়াসলি। আ না নেই। এখন পর্যন্ত কি উম পুরাপুরি সিঙ্গেল? হ্যাঁ, হ্যাঁ, একদম। ব্যাপারটা কি এরকম যে হচ্ছে কাউকে পান নাই? নাকি হচ্ছে মানে ব্যাপারটা না লভ-ইয়ে পড়ে? আসলে ওই নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি এবং যে কাজগুলো করছি না সারাদিন মিলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা হয় না। টোটালি এদিক-সেদিক দৌড়ঝাঁপ করা অনেক বিষয়। তো আমি খুব ফাঁকিবাজি টাইপের মানুষ, হ্যাঁ? সেটা আসলে রিলেশন ব্যাপারটা কিন্তু একটু দায়িত্বের ব্যাপার। দায়িত্বের ব্যাপার। খুব সো বেশি দায়িত্বের ব্যাপার। ওকে। সেই জায়গায় হয়তো এটা কি ব্যাপারটা কি দায়িত্ব থেকে ফাঁকিবাজির ব্যাপারটা এরকম? হ্যাঁ, আপাতত। আপাতত। যখন হচ্ছে বিয়ে দিবে তখন? বাসা থেকে যখন বিয়ে দিবে, হুম। সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়। তখন দায়িত্বটা কি নিতে পারবেন? কি মনে হয়? সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি একটু পার্সোনাল কোয়েশন এ আসি যে হচ্ছে জীবন সঙ্গিনী হিসেবে আসলে কেমন মানুষকে চাচ্ছেন আপনি? এক্সপেকটেশন খুব বেশি না আমার। সো বেসিক্যালি যেমন হওয়া উচিত তেমনই। সেটা কেমন That's it. আসলে? মানুষ তার নিজের মতো হবে। আ তবে একটা চাওয়া আছে, একটু ঝোঁকরুটে হওয়া লাগবে। কেন কি সেটা কেন? আর যারা ঝোঁকরুটে হয় তারা একটু কথা ভালোই বলতে পারে। আর নিজে একা বকবক করে এটা খুব বোরিং। সো আপনি বলছিলেন যে হচ্ছে আপনি খুবই জগরুটে। এজন্যই কি ব্যাপারটা এরকম যে ২ পক্ষ সমান এটা মেইনটেইন করে কথা হুম, বলবেন সামথিং? হুম, হ্যাঁ, না আমি অতটা ঝগড়ুটে না। কিন্তু ওই জাস্ট কেউ স্টার্ট দিলে তারপরে চালিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, চালিয়ে নেওয়া যায়। এরকম অলরাইট। টাইপের।
বুঝতে পেরেছি। তো হ্যাঁ, এটা বাট ঝগড়ুটে হলে কি ব্যাপারটা এরকম হবে না যে হচ্ছে মারামারি পর্যন্ত চলে যাবে? হ্যাঁ, হ্যাঁ। না, না, না আমি মারামারি পারি না একদমই। মানে যদি কথাবার্তা চলে যায় সেক্ষেত্রে? না, না যাবে না, এতদূর যাবে না। আশা করি কনফিডেন্ট তার মানে বুঝতে হ্যাঁ, পেরেছি। কনফিডেন্ট। মানে আমার হচ্ছে কি আ একদম হাই গিয়ে আবার নামিয়ে আনার সেই আ মানে মানে ওইটা সেই ক্যাপাবিলিটি আমার আছে। তো সেই জায়গায় যদি হচ্ছে আ একটু বলি যে হচ্ছে অনেকেই রাগ করে যে জোকার শুরু করছো কেন হচ্ছে শেষ করোনি? তখন যদি এরকম যদি হয়? মানে আপনি যদি একেবারে শেষ পর্যায়ে গিয়ে আবার নামিয়ে ফেলেন? আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা আপনাকে বলা যাবে না। ও আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে আমাদেরকে। ওকে। অলরাইট, আমরা একেবারে হচ্ছে শেষ পর্যায়ে। তো এই মুহূর্তে আমাদের বিস্টকের যারা হচ্ছে ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন। আ উদ্দেশ্য করে কি আর বলবো? আ মানুষ তো আসলে অনেক কিছু দেখে, অনেক কিছু শোনে। আসলে আমি বলব যে আমরা যা দেখি সেটা হচ্ছে আপনার অনেক কিছু যা দেখি, যা শুনি সবটা হচ্ছে আপনার চাঁদ এবং শুকতারার মতো। অর্থাৎ আপনি দূর থেকে ছাদ থেকে দেখছেন বা আপনি রাস্তা থেকে দেখছেন যে চাঁদ এবং শুকতারা খুব পাশাপাশি আছে। কিন্তু আদতে বাস্তবতা কি তাই? তা কিন্তু না। অবভিয়াসলি না। তাদের দূরত্ব কি? হাজার লক্ষ হাজার লক্ষ মাইল। মাইলের দূরত্ব। ওকে? সো আমরা সবটা যা দেখি নিজের চোখে দেখছি। কিন্তু দেখা জিনিসটা যে সবসময় সত্যি, এমনটাও না। এক্সাক্টলি, আমি একটু আগেই বলছিলাম সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা নিয়ে। সো অবজার্ভ করতে হবে। খুব সহজে রায় দেয়া যাবে না। এক্সাক্টলি। খুব সহজে মানুষকে মাথার উপরে তোলা যাবে না। এমনকি সেটা যদি সর্বমিত্র হয়, তাও। এক্সাক্টলি, আমি 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 একটা ইন্টারভিউতে শুনছিলাম যে আপনি বলছিলেন যে আপনি আপনার জুনিয়রদেরকে বলেন যে অনেকেই যেভাবে হাত রেখে কথা বলে বা হাত এটাকে হচ্ছে আপনি প্রাধান্য দেন না। আসলে এটাই উচিত। তো আমি কামনা করব যে হচ্ছে আপনার যে হচ্ছে ধারা বা আপনার যে হচ্ছে চিন্তাভাবনা সেই অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারবেন। অ্যান্ড ডাকসু বলেন, বাংলাদেশ জাতীয় পর্যায়ে বলেন, আপনার যে হচ্ছে চাওয়া পাওয়া, আপনার চাওয়াটা অবশ্যই আমি এতটুকু কথা বললাম বা আপনার সাথে এর আগে কথা বলছি। সে অনুযায়ী আমি দেখলাম যে হ্যাঁ, আপনার জনগণের ইচ্ছাটাই আপনার ইচ্ছা। আমি যা দেখলাম। তো আশা করব যে হচ্ছে আপনার ইচ্ছা ধরে রাখতে পারবেন। অ্যান্ড বাংলাদেশের জন্য, ডাকসুর জন্য, বাংলাদেশের জনগণের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার একদিন আমরা কথা বলব, অনেক বেশি অবশ্যই, কথা বলব। অবশ্যই। অনেক কিছু আসলে বলা হয়নি আজকে, খুব সময় স্বল্পতার কারণে। অ্যান্ড আপনাকেও খুব বেশি ধন্যবাদ যে হচ্ছে আপনি এত ব্যস্ততার মধ্যে টাইম দিয়েছেন। আমি দেখছিলাম যে হচ্ছে আপনি আসার পরও অনেকগুলা কল, মানে একটার পর একটা কল হচ্ছে করতেছেন। আর খুব বেশি ব্যস্ততা থাকে আসলে লাইফে। তো খুবই ধন্যবাদ থ্যাংক ইউ। সবাই সহযোগিতা করার জন্য। অলরাইট, আমরা বিস্টকের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিস্টকের পুরো এই এপিসোডটি দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।